দেখছেন নিউজ 24, নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। সম্পত্তির দখলকে ঘিরে বিবাদের জের মিল্টন শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আক্রান্তের চিৎকারে অস্ত্র ফেলে চম্পট অভিযুক্তদের। কাটোয়া মহকুমা হাসপাতালে গুরুতর জখম মিল্টন ভর্তি রয়েছেন। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। সন্দীপ, কি জানা যাচ্ছে গোটা ঘটনায়, কি অভিযোগ উঠছে? দেখুন নীলাঞ্জনা, ঘটনাটি ঘটে মঙ্গলপুর থানার বুঁইচি গ্রামে। গতকাল রাত্রেবেলায় মিল্টন সিংকে এলোপাতাড়ি কোপ মারে এবং তারপর দুষ্কৃতীরা গা দেখা দেয়। এই বিবাদ কিন্তু জমি সংক্রান্ত বিবাদ এবং দীর্ঘদিনের বিবাদ। সিরাজ খা, আলামিন খা এবং নজু খা, এরা তিনজন, এদের সঙ্গে পুরনো জমি বিক্রির পর সেই জমি ফেরত নিয়ে এদের গন্ডগোল এবং কাটোয়া কোর্টে মামলাও হয়। এবং তার পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রে গ্রাম্য একটা সভা বসে। সেই সভায় ঠিক হয় যে 12 কাঠা জমি মিল্টন শেখ এই তিনজন অভিযুক্ত যে আছে তাদেরকে ফেরত দিয়ে দিলে সমস্ত সমস্যা মিটে যাবে। এবং সেই কথা হওয়ার পর যখন মিল্টন শেখ রাত্রেবেলা তার বাড়িতে ঢোকে এবং দরজার সামনে আততায়ীরা লুকিয়ে গা ঢাকা দিয়েছিল এবং তাকে দরজার সামনে পেয়ে তরোয়ারি কোপ মারে এবং ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি হয়। এবং তখন যারা হামলাকারী তারা অস্ত্র ফেলে দিয়ে, যে তরোয়ারি দিয়ে কোপ মেরেছিল সেই অস্ত্র ফেলে দিয়ে তারা গা ঢাকা দিয়ে দেয় এবং একে প্রথমে মিল্টন শেখকে তার স্বাস্থ্য কেন্দ্রে দেখায়। এরপর মিল্টন শেখকে তার আত্মীয়রা কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এখন মিল্টন শেখের পরিস্থিতি, শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে, ডাক্তাররা জানিয়েছে। পাশাপাশি মঙ্গলকোট থানার পুলিশ কিন্তু একটা তদন্তে নেমেছে এবং ঘটনাস্থল থেকে তরবারি উদ্ধার করেছে এবং যারা দোষী তাদের খোঁজ চালাচ্ছে মঙ্গলকোট থানার পুলিশ। নীলাঞ্জনা, নজর রাখো সন্দীপ। আর এবার নজর রাখবো উপনির্বাচন সংক্রান্ত খবরের দিকে। 4 কেন্দ্রে রাজ্যের আজকে উপনির্বাচন এবং অবশ্যই আপনাদের যেটা বলার, ভোট দিন, ভোট দিয়ে গণতন্ত্রের ভিত মজবুত করুন। লোকসভা নির্বাচন শেষে আবারও নির্বাচন, উপনির্বাচন। বাংলার 4 কেন্দ্রে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আর এর মধ্যেই মানিকতলায় বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। 2021-এ জয়ী 3 বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস পদত্যাগ করেন, তৃণমূলে যোগ দেন, লোকসভায় প্রার্থী হন এবং সেই জন্য সেখানে আবারও উপনির্বাচন হচ্ছে। 4 কেন্দ্রে উপনির্বাচনের যাবতীয় আপডেট সমস্তটাই জি 24 ঘন্টায় আপনারা দিনভর আজকে দেখতে পাবেন। আমাদের প্রতিনিধিরা রয়েছেন মানিকতলা থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, বাগদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী এবং রানাঘাট দক্ষিণ সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ দাস। এবং আমি অবশ্যই প্রথমে মানিকতলার দিকে নজর রাখি। প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি প্রবীর। মানিকতলা উপনির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন শুরু হবে, তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা প্রথমে জেনে নিতে চাইব। দেখো নীলাঞ্জনা, একদম ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে এবং ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল 7টা থেকেই ভোট শুরু হওয়ার কথা। এবং মানিকতলা হাই স্কুলের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে কিন্তু ভোটের লাইনে ভোটাররা দাঁড়িয়েছেন এবং ভোট দেওয়ার জন্য ভোটার লাইনে সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। এবং মানিকতলার যে উপনির্বাচন, এটা কিন্তু একটা বিশাল, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 2 বছর পর মানিকতলায় উপনির্বাচন হচ্ছে। 2022 সালে এখানকার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর তার এই প্রায় 2 বছর কেটে গেছে, এখানে কোনো নির্বাচন হয়নি। তার কারণ হচ্ছে আইনি জটিলতা। কলকাতা হাইকোর্টের এই মামলা ছিল বিজেপির তরফে, তখনকার প্রার্থী বিজেপি কল্যাণ চৌবের করা মামলায় প্রায় 2 বছর এই নির্বাচন থমকে ছিল। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই আইনি জটিলতা কাটে এবং 2 বছর পর নির্বাচন হচ্ছে, মানিকতলার উপনির্বাচন হচ্ছে। তুমি আজকে যে ভোট শুরু হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, যেটা 2021 সালে সাধন পাণ্ডে এখান থেকে জিতেছিলেন 20,000-এর বেশি ভোটে, কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেস
3000 ভোটে এগিয়ে রয়েছে এবং বেশ কয়েকটি ওয়ার্ডে কোথাও 200 ভোট, কোথাও 250 ভোট, এবং দুটো ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। একটিতে 5000-এর বেশি ভোটে বিজেপি এগিয়ে রয়েছে। সুতরাং স্বাভাবিক বিষয়, সাম্প্রতিককালের ভোটের যে অংশ বা পার্সেন্টেজ, তাতে কিন্তু শাসক শিবির চিন্তায় রয়েছে এটা বলা যায়। তার কারণ হচ্ছে যে একই উপনির্বাচন, ভোটদানের প্রবণতা কম থাকে, অর্থাৎ পার্সেন্টেজ যদি ভোটের কম থাকে তাহলে কিন্তু শাসক দলের কপালে চিন্তার ভাঁজ আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ যাতে ভোটদানের প্রবণতা, অর্থাৎ যারা ভোটার তাদেরকে এই ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া, সেটা কিন্তু শাসক দলের এখন অন্যতম কাজ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী 2021 সালে ছিলেন কল্যাণ চৌবে, তিনিও কিন্তু এবারের প্রার্থী। সুতরাং সব মিলে হাড্ডাহাড্ডি একটা লড়াই রয়েছে। এবং গতকালই তুমি দেখেছো যে কুণাল ঘোষ একটি রেকর্ডিং সামনে নিয়ে এসছেন কল্যাণ চৌবের, তাই নিয়ে রাজনৈতিক তরজা, রাজনৈতিক মহল সরগরম এই মুহূর্তে ভোটের আগের দিন থেকে। সুতরাং সব মিলিয়ে একদিকে মানিকতলা নির্বাচনে ভোট পার্সেন্টেজ কত থাকে সেটা দেখার বিষয়, এবং এই যে হাড্ডাহাড্ডি লড়াই 2024 সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেটাকে সামনে রেখে যদি তুমি দেখো তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এই কেন্দ্রে। যদিও তৃণমূল কংগ্রেস শিবির বলছেন যে সেটা লোকসভা নির্বাচন ছিল, তাই একটা বিজেপিকে ভোট দেওয়ার প্রবণতা ছিল, কিন্তু এটা যেহেতু বিধানসভা নির্বাচন, রাজ্যের উন্নয়ন অনুন্নয়ন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ প্রকল্প সব কিছু সামনে থাকবে, তাই মানিকতলা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 20 থেকে 25,000 ভোটে জিতবে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে। সব মিলিয়ে ভোট শুরু হয়েছে এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে যে 2 বছর এখানে কোনো বিধায়ক ছিল না, কাজ থমকে ছিল তৃণমূল কংগ্রেসের দাবি। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2 বছর পর উপনির্বাচন হচ্ছে এবং আমরা সকাল সকাল দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু ভোটার লাইনে দাঁড়িয়েছেন, মহিলারাও ভোটার লাইনে দাঁড়িয়েছেন, পুরুষরাও রয়েছেন। প্রতিটি বুথ কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যথেষ্ট লাইন রয়েছে ভোটের। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের পার্সেন্টেজ কী হয় এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে 13 তারিখে কে জয়ের হাসি হাসে, বিজেপি না তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু দেখার বিষয়। নীলাঞ্জনা। একদমই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যে 4 কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে এই মানিকতলা, সেখানেই কিন্তু লোকসভা ভোটের নিরিখে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বাকি 3টিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আমরা এই জায়গা থেকে বাগদায় একবার নজর রাখবো। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, 7টা থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বাগদায়। এই বাগদায় এবার উপনির্বাচনের লড়াই হচ্ছে, একটা ধরে রাখা গড়, আরেকটা হচ্ছে ছিনিয়ে নেওয়ার, অর্থাৎ তৃণমূলের দিক থেকে। এক ছবি দেখা কারণ বিবরণ দিচ্ছি, এটা হচ্ছে বাগদা উপনির্বাচন। আমরা জানি বাগদা কিন্তু মতুয়া অধ্যুষিত সম্প্রদায় মানুষের ভোট বাক্স বেশি, আর সেই জায়গায় দাঁড়িয়ে 2011, 2021 সপ্তাহে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিজেপি তাদের এখানে জিতেছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল চাইছে যে এই আসনটাকে তাদের হাতে নেওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে দুপক্ষই, অর্থাৎ বিজেপি পক্ষ এবং তৃণমূল পক্ষ, তারা কিন্তু সিপিএমকে একটা বন্ধু বলে মনে করছে। কেন বন্ধু মনে করছে? তৃণমূল চাইছে যে সিপিএম এখানে কিছুটা ভোট কাটলে তৃণমূল কিন্তু গেইন করবে, অর্থাৎ মতুয়া ভোট। আবার উল্টো দিকে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু 20% কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে। যদি সিপিআইএম বা বামেরা যদি সংখ্যালঘু ভোট কাটে তাহলে কিন্তু আবার বিজেপির লাভ। অর্থাৎ কোথাও মিডিল পয়েন্টে বামেরা হচ্ছে বন্ধু, দুপক্ষের কাছে দাঁড়িয়ে তারা নিজেদের গেইন করতে চাইছে। তবে সবথেকে বড় বিষয়, এটা বিজেপির সিট এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আশা করছে তারা কিন্তু এই সিটটাকে এবছর ধরে রাখতে পারবে। ঘড়িকাটা সকাল 7টা, সেই 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আমরা রয়েছি বাগদা উপনির্বাচন বিধানসভা কেন্দ্রের হেলাঞ্চা একটি স্কুলে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য পুলিশ বাইরে রয়েছে, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। এখানে এক কোম্পানি অর্থাৎ হাফ সেকশন কিন্তু মোতায়েন করা হয়েছে, 4 জন ফোর্স রয়েছে। আর তার থেকে বড় কথা, প্রতিটা কেন্দ্রে কিন্তু এখানে ভোট নিরাপত্তা রক্ষী সব পর্যাপ্ত দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত দেওয়া হয়েছে। তার সব রকমভাবে কিন্তু এখানে অপ্রীতিকর ঘটনা বা অশান্তি এড়াতে কমিশনের তরফ থেকে সর্বৈব পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আজকের উপনির্বাচনের জন্য। সঙ্গে থাকো অর্ণবাংশু। রানাঘাট দক্ষিণের কি ছবি সেটা অবশ্যই জানবো, তবে তার আগে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ইতিমধ্যেই বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। বেশ কিছু অভিযোগ সামনে আসছে, আমি সরাসরি মনোজবাবুর কাছে আসবো। মনোজবাবু, মূলত কি অভিযোগ এখনো পর্যন্ত রয়েছে আপনার? অভিযোগ, একটি শাসক দল তার কোর এজেন্ডা যে আমাদের এইটা জিততে হবে, মানুষ তাদের সঙ্গে নেই, সুতরাং চারপাশের সমস্ত ক্রিমিনালদের এনে আমাদের যারা ভোটার সমর্থক কর্মী
তাদেরকে প্রায় 2-3 দিন ধরে ধমকানো চমকানো করা হচ্ছে। গতকাল রাতেও প্রায় রাত 1টা-1:30 ধরে এরকম বিভিন্ন ক্রিমিনাল, চাপড়ার জেবের শেখ, রায়বাপি কোথাকার চাকদার, এরকম শ্যামল, কোমল, এরকম নাম শুনছি বিভিন্ন। পার্শ্ববর্তী কোনো সাংসদও কি এখানে এসছেন বা ইনফ্লুয়েন্স করছেন? এখানে মহুয়া মৈত্র পাশেই একটি হোটেলে তিনি ঘাঁটি বেঁধেছেন এবং এইগুলো তার নেতৃত্বেই হচ্ছে। একাধিক অভিযোগ থাকলেও কিন্তু বিজেপির প্রার্থী তিনি যেটা জানাচ্ছেন যে যেই জায়গা থেকে অভিযোগ আসবে সেই সমস্ত জায়গায় তিনি নিজে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে জেতার বিষয়েও কিন্তু তিনি অবশ্যই অত্যন্ত আশাবাদী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণ, সেখান থেকে কি ছবি সেইটা আগে প্রথমে জানবো। অনুপ দাস রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। অনুপ, একদমই নিরঞ্জনা, আমি তোমাকে বলে রাখি যে আমি মুকুটমণি অধিকারী, ডাক্তার মুকুটমণি অধিকারী তিনি যেখানে রয়েছেন সেই জায়গায় আজ আমি রয়েছি। এবং যে কথা মনোজ বিশ্বাস বললেন শুনলাম আমরা, সেই যে তার বিরুদ্ধে যে অভিযোগ, তৃণমূলের যে বিরুদ্ধে অভিযোগ, আমরা কিন্তু এখন ডাক্তার মুকুটমণি অধিকারীর সাথে কথা বলতে পারছি। যার সাথে আমার ফোনে কথা হয়েছে, তিনি অল্প শীঘ্রই তিনি এই লজ থেকে নামবেন এবং তিনি এখান থেকে বিভিন্ন বুথে যাবেন। তারপর কর্মীদের সাথে কথাবার্তা তিনি বলছিলেন যে তিনি যে সুষ্ঠুভাবে এই রানাঘাট দক্ষিণে নির্বাচন হবে, কারণ এখানকার মানুষ তাকে দেখেই কিন্তু গত ভোট দিয়েছিলেন এবং সেখানে তিনি বিজেপির বিধায়ক ছিলেন এবং তিনি তাকে, আমরা প্রশ্ন করছেন দলীয় কর্মীদের যে তিনি তো বিজেপিকে ভোট দিয়েছেন না মুকুটমণি অধিকারীকে ভোট দিয়েছিলেন। তবে তিনি বলছেন যে না, তিনি মুকুটমণি অধিকারী তিনি ভোট দিয়েছিলেন এবং তিনি মানুষ ভালো, এবং সেক্ষেত্রে দলীয় কর্মীরা বলছেন ডাক্তার মুকুটমণি অধিকারী প্রত্যেকটা মানুষের সঙ্গে সারা বছর থাকে, তাই এবারও তিনি জয়লাভ করবেন এমনই কিন্তু করছেন। তবে তিনি দলীয় কর্মী যারা আছেন তারা কিন্তু বিজেপির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু পুরো ভিত্তিহীন দাবি করছে। আমি দেখাবো এই মুহূর্তে মুকুটমণি অধিকারী কিন্তু এই অল্প শিগগিরির মধ্যে তিনি থেকে রওনা দেবেন এবং এখান থেকে তিনি এখান থেকে তিনি বেরিয়ে হবিবপুর থেকে বেরিয়ে তিনি কিন্তু দক্ষিণে বিভিন্ন কেন্দ্রে তিনি যাবেন এবং সেখানে মানুষের তাকে গিয়ে তিনি দেখবেন হচ্ছে কিনা, সমস্ত দিকে তিনি নজর রাখবেন। নীলাঞ্জনা, ধন্যবাদ অনুপ, ধন্যবাদ প্রবীর, ধন্যবাদ অর্ণবাংশু। আর 4 কেন্দ্রে উপনির্বাচন এবং সব যাবতীয় আপডেট আমরা আপনাদের দেখাচ্ছি সকাল থেকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আলোচনাতেও আসবো। স্টুডিও যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন বসুন্ধরা গোস্বামী, আমার সঙ্গে কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সুমন রায়চৌধুরী, আমার সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন শুভজিৎ সরকার এবং রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেককে স্বাগত জানাই অবশ্যই আমাদের অনুষ্ঠানে। আর একটুখানি এবার একটু আলোচনায় আসি। 4 কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এবং আমরা অবশ্যই লোকসভা নির্বাচন যেহেতু সদ্যই গিয়েছে, সেই ফলাফলের দিকে যদি নজর রাখা যায়, 4 কেন্দ্রের মধ্যে 3টিতেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। মানিকতলা সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, কিন্তু তারপরেও যদি ভোটের ডিফারেন্স দেখতে পাওয়া যায় সেটাও কিন্তু খুব বেশি নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির কাছে যেরকম একটা এই ফলাফল ধরে রাখার লড়াই থাকবে, তৃণমূল কংগ্রেসের কাছে অবশ্যই সেই 3টি যে উপনির্বাচন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র নিজেদের দিকে নিয়ে আসার একটা চেষ্টা থাকবে। সিপিআইএম এবং কংগ্রেস তারা লোকসভা নির্বাচনের যে ফলাফল তার থেকে আদৌ কতটা এই উপনির্বাচনের ফলাফলে সেটা পরিবর্তন করতে পারবে, সেই একটা জায়গা থাকবে। এই ফ্যাক্টরগুলো যেখানে রয়েছে, আমি প্রথমেই বসুন্ধরাদির কাছে যাই। বসুন্ধরাদি, যেটা বলছিলাম যে মানিকতলায় সেখানে একমাত্র তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। 4 কেন্দ্রে উপনির্বাচনের লড়াই তৃণমূল কংগ্রেসের জন্য কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? না, কঠিন হবে না, কারণ এটা তো অ্যাসেম্বলি নির্বাচন। অ্যাসেম্বলি নির্বাচনের ক্ষেত্রে আমাদের ধারণা যে মানুষ রাজ্য সরকারের যে তৃণমূল সরকার আছে তাদের প্রার্থীদেরই জয়ী করবেন, বিজেপিকে নয়। আর বিজেপি একবার তো দেখা হয়ে গেছে যে বিজেপি ক্ষমতায় এলে কি হতে পারে। এবার যে এনডিএ সরকারে আসার সঙ্গে সঙ্গে আমরা যে লোকসভা নির্বাচনের আগে বারবার বলেছি যে বিজেপিকে ভোট দিলে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা দেশের আইন, দেশের অর্থনীতি এবং সংবিধান, এই 3টে ব্যবস্থার অটুট থাকবে না। তো যথারীতি 1 জুলাই থেকে নতুন আইন এসে গেছে 3টে, সেটা নিয়ে একটা বিভৎস অবস্থা সৃষ্টি হয়েছে। তো এখানেই তো বিজেপি থেমে থাকবে না, এরপরে আরও অনেক কিছু হবে। সুতরাং মানুষের যে বিজেপি সম্পর্কে যথেষ্ট মোহভঙ্গ হয়েছে, এই লোকসভা নির্বাচনের পরে নয়, এই লোকসভা নির্বাচনের আগে থেকেই।
কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা যে রাজ্য সরকারের নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীরা এই 4টে নির্বাচনেই এগিয়ে থাকবেন বিজেপির থেকে। কিন্তু সময়ের ব্যবধানটা কিন্তু মাত্র 2 মাসের মতন হবে। আমি সুমনদার কাছে জানতে চাইবো, সুমনদা কি মনে হচ্ছে? দেখুন, যে কোনো উপনির্বাচনে দেখা যায় যে শাসক দলের একটা অ্যাডভান্টেজ থাকে। এটা আজকে নতুন নয়, এটা সেই স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসছি। আপনারা বলছেন বা তথ্য বলছে যে 3টে বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে এবং মানিকতলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে। দেখুন, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে, যেভাবে ওরা ফুটহোল্ড লুজ করছে, যে হাইপে ওরা চলে গেছিল এর আগের লোকসভা নির্বাচনে, তারপর থেকে আমরা দেখেছি ধীরে 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 ওদের ভোট পার্সেন্টেজ কমছে পশ্চিমবঙ্গে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বাম এবং কংগ্রেস যারা যৌথভাবে 2021-এর বিধানসভা, তারপর 24-এর লোকসভা একসঙ্গে যেভাবে লড়ল, দেখুন হয়তো আপনি সংখ্যার নিরিখে হয়তো লোকসভায় এবার আমরা একটা সিট পেয়েছি, বিধানসভাতে আমরা নেই, কিন্তু একটা প্রো কংগ্রেস লেফট কম্বিনেশনের প্রতি একটা পাবলিক পারসেপশন ধীরে ধীরে তৈরি হচ্ছে। আমাদের কাছে ভোট নেই, সংখ্যা নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু শাসক দল তার প্রশাসন চালানোর মোডাস অপারেন্ডি, এগুলো সব কিছু কিন্তু মানুষ লক্ষ্য করছে। এবং আমি আশা রাখি, এবং আমরা সবাই যারা জোটের কর্মী এবং জোটের নেতৃত্ব, আমরা আশা রাখি মানুষ ধীরে ধীরে নিশ্চয়ই আমাদের দিকে, আমাদের পক্ষে আসবেন। কারণ আমাদের তো অনেক প্রতিকূলতার সঙ্গে লড়তে হচ্ছে। অবশ্যই মানুষ কি বলছে আলটিমেটলি সেটাই শেষ কথা। পেশি শক্তি এবং প্রশাসন তাদের সঙ্গে একটা বিরতির সময় আছে, বিরতির পর অবশ্যই আবারও আলোচনায় আসবো। তার আগে আপনাদের বলবো, ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি, স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠান আপনার ছবি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। লোকসভা ভোটের রেশে থাকতে রাজ্যে ফের ভোট। আর 4 বিধানসভা আসনে উপনির্বাচন, নজরে মানিকতলা, রানাঘাট, দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টায় আজ দিনভর। উপনির্বাচনের আবহে বিস্ফোরক কুণাল ঘোষ, ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চবের অডিও পোস্ট করে দাবি কুণাল ঘোষের, ভুয়ো অডিও দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভিতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা, 2জনকে গ্রেফতার করল বেলঘুরিয়া থানার পুলিশ। গুলি চালানোর প্রশিক্ষণের ঘটনাতেও গ্রেফতার 1, আজ আরও গ্রেফতারির সম্ভাবনা। তালতলা ক্লাবে আরও এক নৃশংস ভিডিও, চোর সন্দেহে নাবালকের উপর নারকীয় অত্যাচার, গোপনাঙ্গে সাঁড়াশি চাপ, শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে পুলিশ, থাকবে নজর। পুরীতে পড়ে গেল বলরামের মূর্তি, গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় দুর্ঘটনা, জখম 5 জন সেবায়ত। রাজ্যে 4 কেন্দ্রে উপনির্বাচন, ভোট গ্রহণ প্রক্রিয়া, আর এর মধ্যেই ভোটারদের লম্বা লাইনের ছবি আমরা দেখাচ্ছি। তার মধ্যেই প্রবীণ ভোটাররাও রয়েছেন, তাদের কি বক্তব্য, কি প্রত্যাশা, কি বলছেন তারা শোনাবো। এলাকায় যে বিধায়কের পরিষেবা, এই পরিষেবা মানুষ পাচ্ছিলেন না। তারপরেও মানিকতলা বিধানসভার নির্বাচন দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় কার্যত ঝুলেছিল। তারপর সে আইনি জটিলতা কাটে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যেই মুহূর্তে তারা সবুজ সংকেত পাবেন তারা মানিকতলা বিধানসভায় উপনির্বাচন করাবেন। সেই মতো তারা 10ই জুলাই উপনির্বাচনের দিন ঘোষণা করেন এবং সেই মর্মেই নির্বাচন পর্বকে ঘিরে রীতিমতো তৎপরতার ছবি একেবারে সকাল থেকেই মানিকতলা বিধানসভায়। বিধায়ক শূন্য ছিল, এখন বিধায়ক হচ্ছে, বিধায়ক হলে আমরা সুযোগ সুবিধা পাবো, সেই হিসেবেই আমরা ভোট দিতে এসেছি। একদিকে যেমন কমিশনের তৎপরতা, একদিকে নিরাপত্তার বজ্র আঁটুনি যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারও পাশাপাশি আমরা অবশ্যই উৎসাহ দেখতে পাচ্ছি ভোটারদের, কারণ তারা প্রত্যেকেই বলছেন বিধায়ক শূন্য অবস্থায় দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে তাদের কাছে এসেছে বিধায়ক নির্বাচনের সুবর্ণ সুযোগ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা।
উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের দিকে আমাদের নজর থাকবে। আপনাদেরও বলবো, ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। লোকসভা ভোটের রেশ থাকতে রাজ্যে ফের ভোট 4 বিধানসভা আসনে উপনির্বাচন। নজরে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টায় দিনভর। উপনির্বাচনের আবহে বিস্ফোরক কুণাল ঘোষ। ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চবের অডিও পোস্ট করে দাবি কুণাল ঘোষের। ভুয়ো অডিও দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভিতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা, দুজনকে গ্রেফতার বেলঘুরিয়া থানার পুলিশের। গুলি চালানোর প্রশিক্ষণের ঘটনায় গ্রেফতার এক। তালতলা ক্লাবে আরও এক নৃশংস ভিডিও। চোর সন্দেহে নাবালকের উপর নারকীয় অত্যাচার, গোপনাঙ্গে সারাশির চাপ, শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে পুলিশ। আড়িয়াদহের তালতলা ক্লাবে পরপর নৃশংস ভিডিও। বিস্ফোরক কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। এখনও তালতলা ক্লাব সিল হয়নি কেন? ক্রিমিনাল কিলবিল করছে, মন্তব্য কামারহাটির বিধায়কের। কই মাছের মতো কিলবিল করছে ক্রিমিনাল। আর তৃণমূল কংগ্রেসে যে যত বেশি ক্রিমিনাল রাখছে তার তত বড় স্যার। বাজার দরে কালঘাম সাধারণ মানুষের। নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী। 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ। প্রশাসনকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ। কলকাতায় দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দেখছেন নিউজ 24। অবশ্যই উপনির্বাচন সংক্রান্ত খবর তো আপনাদের দেখাবোই, তবে তার মাঝেই একটু ওয়েদারের রিপোর্টও আপনাদের জানাই। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য থাকছে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কিন্তু সেটা জুলাইয়ের শেষে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সেই বৃষ্টি চলবে। কি পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য, বিশেষ করে কলকাতার জন্য, বিস্তারিতভাবে জানাবেন অয়ন ঘোষাল। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন। বৃষ্টি নিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে বৈপরীত্য সেটা এখনও রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দফতর তারা সর্বশেষ যে নাওকাস্ট, এই নাওকাস্টে জানিয়েছে যে ভোট পর্ব চলাকালীন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ একাধিক জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি আসতে চলেছে। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভোট পর্বকে যেটা কিছুটা বিঘ্নিত করতে পারে এমন একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সার্বিকভাবে উত্তরবঙ্গে বুধবার আজ থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়বে। উত্তরবঙ্গে মাঝে 2 দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। পরিমাণ কম থাকলেও কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। আজ আবারও গোটা উত্তরবঙ্গ জুড়ে নিবিড়ভাবে বা নিরবিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি পেতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলা। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং, সেই 2টি জেলাতেও বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার সহ মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে 2 বা 1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে যেভাবে এক টানা প্রবল বর্ষণ চলছে, তার অবধারিত পরিণতি হিসেবে উত্তরবঙ্গের জনজীবন যা ইতিমধ্যেই একাংশে বিপর্যস্ত, তা আরও বিপর্যয়ের আশঙ্কা থেকে যাচ্ছে। এবং ঠিক সেই কারণেই 2 দিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন, যাতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন সমস্ত রকমভাবে অ্যালার্ট থাকে। কারণ উত্তরবঙ্গে ইতিমধ্যেই নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে, নিচু এলাকায় নদীর জল ঢুকছে, নিচু চাষের জমিতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি কাজ, এবং পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির জেরে সেখানে ধস নামার এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ারও একটা আশঙ্কা রয়েছে টেলি যোগাযোগ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। অর্থাৎ সব মিলিয়ে উত্তরবঙ্গের মানুষ যারা প্রবল থেকে অতি প্রবল বর্ষণ, যে বর্ষণ কার্যত এক টানা গত প্রায় 12 থেকে 14 দিন ধরে হয়ে চলেছে, তার জেরে রীতিমতো অসুবিধায় পড়েছেন এবং সেখানকার স্বাভাবিক
জনজীবন একেবারেই ছন্দে নেই এই মুহূর্তে। আর যদি দক্ষিণবঙ্গের কথা বলি তাহলে দক্ষিণবঙ্গে ঠিক এভাবেই আংশিক মেঘলা আকাশ। কলকাতার এই মুহূর্তের যে আকাশ, সেই আকাশও আংশিক মেঘলা। মাঝে মধ্যে সকালের দিকে রোদের দেখা মিলবে, বেলা বাড়লে আকাশটি সম্পূর্ণ মেঘলা হয়ে যাবে। বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ২ পরগনায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি কম হবে, তার মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। 10 থেকে 14 এই 5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পর আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে। তারপর দক্ষিণবঙ্গে সন্তোষজনক বৃষ্টি পেতে অপেক্ষা করতে হবে জুলাই মাসের শেষ সপ্তাহের প্রথমার্ধ পর্যন্ত। নীলাঞ্জনা, ধন্যবাদ অয়ন। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু সেই অর্থে ভারী বৃষ্টি পেতে জুলাই শেষ অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে সেই বৃষ্টি কিন্তু চলবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আর আমরা দেখেছি যে বিগত কয়েকদিনে এই টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিপর্যস্ত অবস্থা, বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে, নদী বাঁধ ভেঙে পড়েছে এবং জাতীয় সড়ক সেখানে ধস। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন, আর একই সঙ্গে সব রকমভাবে প্রস্তুতিও প্রশাসন নিচ্ছে বিপর্যয় মোকাবিলার জন্য। ঠিক কি ছবি উত্তরবঙ্গ থেকে উঠে আসছে, কিভাবে প্রস্তুত হচ্ছে প্রশাসন, যাবতীয় বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। দেখব। এই মুহূর্তে আমি চলে এসেছি রম্বি থানার অন্তর্গত সেলফি ধারা, অর্থাৎ জাতীয় সড়ক সেলফি ধারাতে। আমি তুহিনকে বলবো দেখাতে সেলফি ধারার বর্তমান পরিস্থিতি। পুরো জাতীয় সড়ক দিয়ে কাজ চলছে, একেবারে পুরো পাহাড় ধসে পড়ে রয়েছে জাতীয় সড়ক 10-এ। বিকল্প রাস্তা হিসাবে পাহাড় কেটে জেসিবি লাগিয়ে পাহাড় কেটে বিকল্প রাস্তা বানানোর চেষ্টা করছে প্রশাসন। কারণ এরকমভাবে অনর্গড়ত বেশ কয়েকদিন ধরে বর্ষার শুরুতেই এভাবে ধস পড়ে চলছে এই রকম জাতীয় সড়ক 10-এ। তার কাজ আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে জেসিবি নিচে কাজ করছে, অন্যদিকে ঠিক ওপরেও জেসিবি পাহাড় কেটে রাস্তা তৈরি করার চেষ্টা করছে। ঠিক এই দৃশ্য কিন্তু এখানেই থেমে নেই, বিভিন্ন জায়গায় এরকমভাবে ধস পড়ে রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে রাস্তা মেরামতের চেষ্টা করছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, পাহাড় কেটে বিকল্প রাস্তা বানানোর চেষ্টা করছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সম্পত্তির দখলকে ঘিরে বিবাদের জের মিল্টন শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আক্রান্তের চিৎকারে অস্ত্র ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। গুরুতর জখম মিল্টন কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কাটোয়ার মঙ্গলকোটের বইচির মুসলিম পাড়ার এই ঘটনা, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, বিস্তারিত জানাবেন সন্দীপ ঘোষ চৌধুরী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ। নীলাঞ্জনা, দেখো গতকাল রাত্রেবেলায় মঙ্গলকোটের বুঁচি গ্রামের মুসলিম পাড়ার ঘটনা। একটা জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল মিল্টন শেখ এবং তার প্রতিবেশীদের মধ্যে, এবং সেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাটোয়া কোর্টে মামলা হয় এবং গতকাল সন্ধ্যেবেলা গ্রাম্য একটা সভা বসিয়ে এবং সেই মামলা মেটানোর চেষ্টা করে এবং 12 কাঠা জমির বিনিময়ে তারা মামলা তুলে নেবে এমনটাই কথাবার্তা হয়। এবং এটা হচ্ছে সিরাজ শেখদের সঙ্গে হয়েছে। এবং যখন এই ঘটনা মিশে যাওয়ার পর যখন সে বাড়ি ফিরছিল মিল্টন শেখ, ঠিক তাকে বাড়ি ঢোকার আগে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং তার চিৎকারে তার আত্মীয় এবং প্রতিবেশীরা ছুটে এলে তারা অস্ত্র ফেলে দিয়ে সেখান থেকে চম্পট দেয়। এরপর মিল্টন শেখকে নিয়ে কাটোয়া হাসপাতালে আসে এবং গোটা ঘটনার তদন্ত নেমেছে মঙ্গলকোট থানার পুলিশ এবং মিল্টন শেখের বাড়ির সামনে থেকে অস্ত্র উদ্ধার করে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল সিরাজ শেখ, নজু শেখ, এদেরকে পুলিশ এদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সমস্ত ঘটনা মিশে যাওয়ার পর কেন এর উপর আক্রমণ করলো পুলিশ কিন্তু সেই বিষয়ে তদন্ত করে দেখছে। নীলাঞ্জনা, নজর রাখো সন্দীপ। আর এবার নজর রাখবো উপনির্বাচন সংক্রান্ত খবরের দিকে। আর অবশ্যই আপনাদের বলবো, ভোট দিন, ভোট দিয়ে গণতন্ত্রের ভিত মজবুত করুন।
উপনির্বাচন বাংলার 4 কেন্দ্রে উপনির্বাচন নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর চব্বিশ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আর এর মধ্যেই আমরা জানি যে সাধন পাণ্ডে বিধায়ক তার মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে মানিকতলায়, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় 2021-এর জয়ী 3 বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস তারা পদত্যাগ করেন, তৃণমূলে যোগ দেন, লোকসভার প্রার্থী হন। সেখানে আবার উপনির্বাচন হচ্ছে এবং অবশ্যই যাবতীয় আপডেটের দিকে আমরা নজর রাখছি। আমরা আবার একটুখানি যদি আলোচনায় আসি, আমি শুভজিতের কাছে জানতে চাইবো। শুভজিৎ, সুমনদা যেমনটা বলছিলেন যে এই যে ইন্ডিয়া জোট, সেই জোটের উপর মানুষ আস্তে আস্তে ভরসা করা শুরু করবেন, এই ব্যাপারে তিনি আশাবাদী। শুভজিৎ, আপনি কি মনে করছেন? আমরা যে লোকসভা ভোটের ফল দেখেছি সেখানে কংগ্রেস বা সিপিআইএম এর যে ফলাফল, এই উপনির্বাচনে তার কিছুটা পরিবর্তন হওয়ার কি সম্ভাবনা রয়েছে, বা যে আশার কথা সুমনদা বলছিলেন, আপনিও কি আশাবাদী? কি মনে হচ্ছে আপনার? দেখো, দেশ জুড়ে ভোটটা হয়েছিল বিজেপিকে হারানোর ভোট, এবং কিছু অংশের মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছিলেন, এবং সার্বিকভাবে সেই সময় দাঁড়িয়ে এই যে 3টে জায়গায় যেখান থেকে বিজেপি লিড করছে দেখাচ্ছ, এই 3 জায়গাতে দেখবে অধিকাংশ ক্ষেত্রেই যারা বিজেপিকে ভোট দিয়েছিল, একটা বড় অংশের মানুষ হয়তো ভেবেছিল যে বিজেপি হয়তো 400 সিট পাবে, তাই জন্য তারা সেটা শরিক হবে, এবং তারা মনে করেছে যে বাম কংগ্রেস হয়তো প্রবাবেল অল্টারনেটিভ হতে পারবে না, তৃণমূল পারবে, তাই কারণে তৃণমূলকে অ্যাজ আ অল্টারনেটিভ টু বিজেপি হিসেবে ভোট দিয়েছে। কিন্তু দেখো, রাজ্যের বিধানসভা নির্বাচন 2021 সালে আমরা দেখেছি মানুষ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, তারপরেও বিজেপির নেতারা একে তো যেখানে তৃণমূলের যে দুটো প্রার্থী মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী, এরা তো বিজেপি থেকে জেতা এমএলএ, তো বিজেপি জেতা যেই মানুষ বিজেপিকে ভোট দিল তৃণমূলের বিরুদ্ধে, সে মানুষ তো তৃণমূলকে হয় যারা ভোট দেওয়ার দেবে, যারা তৃণমূলের বিরুদ্ধে তারা তো আর বিজেপিকে ভোট দেবে না। সেই অঙ্ক থেকে যদি দেখা যায় তাহলে সেখানে ভায়াবল অল্টারনেটিভ হিসেবে অবশ্যই বাম কংগ্রেস টেস্টেড অপোজিশন, কারণ পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বর্তমান পরিস্থিতি আমরা দেখি, আমরা যদি দেখতে পাই বিজেপিকে মানুষ 77টা সিট দিয়েছিল, 77টা সিটের মধ্যে এখন বোধহয় 60-এর ঘরে এসে ঠেকেছে 3 বছরের মধ্যে। এখন কটা থাকবে কটা যাবে, এখন কটা বিধায়ক আছে সকালবেলা 7:30 না 7:35 বা 39 বাজে, সেটা বিজেপি হয়তো নিজেও বলতে পারবে না। সেই জায়গা থেকে নিশ্চিতভাবে দেখো, এটা রাজ্য সরকার পাল্টে যাবে না, এখানে যদি তৃণমূল হেরেও যায়, আবার জিতে গেল যারা সরকার হয় তারাই থাকবে। তাই এখানে মানুষ নিশ্চিতভাবে, আমরা যে প্রচারটা দিয়েছি মানুষের কাছে যে বিধানসভার অভ্যন্তরে যে বিরোধী কণ্ঠস্বরের প্রয়োজন, এই বিরোধী কণ্ঠস্বরের প্রয়োজনের ক্ষেত্রে বাম এবং কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতীতে এবং আগামী দিনেও করতে পারে। তাই বাম কংগ্রেসের প্রার্থীদেরকে আপনারা ভরসা করুন। আপনি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে যদি আপনি তৃণমূল সরকারকে একটা সিগন্যাল দিয়ে চান, সেক্ষেত্রে বাম কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি। এবং এটা তো ঠিকই যে এই বিগত লোকসভা নির্বাচনে হয়তো আমরা সিট পায়নি বামপন্থীরা, কংগ্রেস একটা সিট পেয়েছে, কিন্তু যদি দেখা যায় এত মেরুকরণের মধ্যেও, এত বাইনারির মধ্যেও আমাদের কিন্তু একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিশ্চিত গণতন্ত্রে যে দল জিতবে তাদের কথাই মানুষ হয়তো আলোচনা করে, কিন্তু যেই মানুষ ভোট দিল, যে এত সংখ্যক লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিল, সেগুলো তো একেবারে গুরুত্বহীন নয়। তো সেই জায়গা থেকে আমরা মানুষের কাছে ভোটের পরের দিন থেকেও গেছি, মূল্যায়ন করেছি যে কোথায় কোথায় আমাদের গাফিলতি ছিল, এবং গাফিলতির ক্ষেত্রে মানুষ আমাদেরকে বলেছে যে এই নির্বাচনে আমরা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছি, বা হয়তো উল্টোটা। কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বা আগামী নির্বাচনের ক্ষেত্রে আমরা এই নেগেটিভে ইয়েতে যাব না, কারণ 400 পার হয়নি, বিজেপিকে আমরা 240-এ আটকে দিয়েছি। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা প্রধান লক্ষ্য ছিল যে এই দেশের মাটিতে বিজেপিকে আমরা হারাবো, এবং বিজেপিকে হারাতে আমরা সক্ষম হয়েছি, এবং 26 সালে আমরা স্লোগান দিচ্ছি যে আমরা তৃণমূল সরকারকে এই বাংলা থেকে উচ্ছেদ করব। তার জন্য এই নির্বাচনে একটা সিগন্যাল হবে, এই সিগন্যাল থেকে তৃণমূলকে শিক্ষা দেওয়ার নির্বাচন। অবশ্যই আমরা আলোচনায় তো থাকবোই। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানাঘাট দক্ষিণ, সেখান থেকে বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং বাগদা থেকে মনোজ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। আমি বিশ্বজিতের কাছে যাই। বিশ্বজিৎ, রানাঘাটের দক্ষিণ কেন্দ্র অত্যন্ত উল্লেখযোগ্য কেন্দ্র, সন্দেহ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা 7টা থেকে। এই মুহূর্তের ছবিটা প্রথমে জানতে চাইবো। দেখো, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, যেখানে ভোটটা হচ্ছে, এটা একেবারে একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে লোকসভা ভোটে তিনি বিপুল ভোটে পরাজয় হন, এবং তারপরেও দল তাকে কিন্তু রানাঘাট এই দক্ষিণ বিধানসভা, তার যে পুরনো বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্রেই তাকে প্রার্থী করেছে। এবং আমরা যদি গত বিধানসভা নির্বাচনের যদি লক্ষ্য করা যায়,
সেখানে কিন্তু এই কেন্দ্রে বিজেপি যিনি মুকুটমণি অধিকারী ছিলেন তখন তিনি 16,000-এর মতো ভোটে হারিয়েছিলেন, কিন্তু লোকসভা ভোটে গিয়ে দেখা যায় সেখানে হচ্ছে প্রায় 37,000 ভোটে তিনি কিন্তু পরাজিত হন। কিন্তু বর্তমানে তাকেই দল প্রার্থী করে এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এখানে একেবারেই বলা যেতে পারে সমস্ত জায়গায় পরিবর্তন হলেও এখনো পর্যন্ত রানাঘাটের এই অংশটা কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। বিজেপির একেবারেই তুমি বলতে পারো যে শক্ত ঘাঁটি, একেবারে সীমান্তবর্তী এলাকা এবং এখানকার মানুষ যারা অধিকাংশ মানুষই মতুয়া সম্প্রদায়ভুক্ত এবং মতুয়া সম্প্রদায়ভুক্ত হওয়ার ফলে যেটা হচ্ছে অধিকাংশ ভোটটাই কিন্তু মতুয়াদের দিকে। এখনো পর্যন্ত দেখো ভোট গ্রহণ প্রায় কিছুটা সময় হয়ে গেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। তো এখনো পর্যন্ত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ এখনো শান্তিপূর্ণ হয়ে চলছে। নীলাঞ্জনা, বিশ্বজিৎ তুমি নজর রাখো, সঙ্গে থাকো। জেতার ব্যাপারে কিন্তু আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী, রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস কি বলেছেন শোনাবো। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ইতিমধ্যেই বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। বেশ কিছু অভিযোগ সামনে আসছে, আমি সরাসরি মনোজবাবুর কাছে আসবো। মনোজবাবু, মূলত কি অভিযোগ এখনো পর্যন্ত রয়েছে আপনার? অভিযোগ, একটি শাসক দল তার কোর এজেন্ডা যে আমাদের এইটা জিততে হবে, মানুষ তাদের সঙ্গে নেই, সুতরাং চারপাশের সমস্ত ক্রিমিনালদের এনে আমাদের যারা ভোটার সমর্থক কর্মী তাদেরকে প্রায় 2-3 দিন ধরে ধমকানো চমকানো করা হচ্ছে। গতকাল রাতেও প্রায় রাত 1টা-1:30 ধরে এরকম বিভিন্ন ক্রিমিনাল, চাপড়ার জেবের শেখ, রায়বাপি কোথাকার চাকদার, এরকম শ্যামল কোমল, এরকম নাম শুনছি বিভিন্ন। পার্শ্ববর্তী কোনো সাংসদও কি এখানে এসেছেন বা ইনফ্লুয়েন্স করছেন? এখানে মহুয়া মৈত্র পাশেই একটি হোটেলে তিনি ঘাঁটি বেঁধেছেন এবং এইগুলো তার নেতৃত্বেই হচ্ছে। একাধিক অভিযোগ থাকলেও কিন্তু বিজেপির প্রার্থী তিনি যেটা জানাচ্ছেন যে যেই জায়গা থেকে অভিযোগ আসবে সেই সমস্ত জায়গায় তিনি নিজে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে জেতার বিষয়েও কিন্তু তিনি অবশ্যই অত্যন্ত আশাবাদী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। বাগদার দিকেও নজর রাখবো। মনোজ মণ্ডল রয়েছেন বাগদা থেকে আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, কি ছবি বাগদায়? দেখো, সকাল ঠিক 7টা থেকে কিন্তু ইতিমধ্যে ভোট প্রক্রিয়া যেমনটা শুরু হওয়ার কথা ছিল ঠিক সেরকমটাই কিন্তু শুরু হয়ে গেছে বাগদা বিধানসভার বিভিন্ন কেন্দ্রে। তোমাকে আমি জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি বাগদা এফপি স্কুল। এখানে কিন্তু 75 এবং 76 নম্বর বুথ করা হয়েছে এবং যথারীতি এখানে ভোটাররা আসছে এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু সেই ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে তোমাকে বলে রাখি যে বাগদা বিধানসভার বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। ঠিক সেই কারণে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ এবং যে রাজ্য পুলিশ রয়েছে সেই রাজ্য পুলিশ কিন্তু সেখানে রাখা হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখনো পর্যন্ত কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত ভোটাররা আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং বাগদা বিধানসভার বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সেরকম কোনো খবর নেই। তবে তোমাকে বলে রাখি যে এখানে যে তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছেন মধুপর্ণা, তিনি কিন্তু ঠাকুরবাড়ি থেকে এবং এই বাগদায় যে প্রায় 2,85,000 মতো ভোটার রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু মতুয়া সম্প্রদায়। অর্থাৎ এখানে কিন্তু একেবারে নতুন মুখ হওয়া সত্ত্বেও তৃণমূল প্রার্থী সে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী জেতার পক্ষে। নজর রাখো মনোজ। এটা বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পর। তার আগে অবশ্যই বলবো, ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের নাম্বারে, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠান আপনার ছবি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। লোকসভা ভোটের রেশ থাকতেই রাজ্যে ফের ভোট। আজ 4 বিধানসভা আসনে উপনির্বাচন। নজরে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টায় দিনভর। উপনির্বাচনের আবহে বিস্ফোরক কুণাল ঘোষ। ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চবের। অডিও পোস্ট করে দাবি কুণাল ঘোষের, ভুয়ো অডিও দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভিতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা, 2জনকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ। গুলি চালানোর প্রশিক্ষণের ঘটনাতেও গ্রেফতার 1, আজ আরও গ্রেফতারির সম্ভাবনা। তালতলা ক্লাবে আরও এক নৃশংস ভিডিও চোর সন্দেহে নাবালকের উপর নারকীয় অত্যাচার। গোপনাঙ্গে সাঁড়াশির চাপ, শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে পুলিশ, থাকবে নজর। আড়িয়াতে তালতলা ক্লাবে পর নৃশংস ভিডিও, বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এখনো তালতলা ক্লাব সিল হয়নি কেন? ক্রিমিনাল কিলবিল করছে, মন্তব্য কামারহাটির বিধায়কের।
বাজার দরে কালঘাম সাধারণ মানুষের। নবান্নের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে, প্রশাসনকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। টাস্কফোর্সকে সক্রিয় হতে নির্দেশ। সরেজমিনে কি অ্যাকশন, নজর রাজ্যবাসীর। পুরীতে পড়ে গেল বলরামের মূর্তি। গুন্ডিচা মন্দিরের রথ থেকে নামানোর সময় দুর্ঘটনা, জখম 5 সেবায়। উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ। কলকাতায় দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে 4 কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদের আমরা শুনিয়েছি যে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু রানাঘাট দক্ষিণের সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো। হচ্ছে মানুষ তো চাইছে ভোট দিতে, কিন্তু কথা হলো গোটা বিধানসভা অঞ্চল জুড়ে বিশেষ করে রানাঘাট 2 ব্লকে পুলিশের সঙ্গে ঘটাপুরে গতকাল থেকেই সন্ত্রাস এবং বেছে বেছে আমাদের কর্মী আমাদের এজেন্ট যারা হচ্ছে তাদের উপর হামলা। এবং আমরা দেখেছি যে প্রধান বিরোধী দল বিজেপি যাদের বলছে তৃণমূলকে ঠেকাবে, তারা গতকাল থেকেই তাদের হাত তুলে নিয়েছে, এজেন্ট তারা দিচ্ছে না। ফলে বুথগুলোতে আমাদেরই লড়তে হচ্ছে। আমরা চেষ্টা করছি সমস্ত বাধা অতিক্রম করে মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে। এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ? অবশ্যই অভিযোগ। গোটা রানাঘাট 2 ব্লক জুড়ে নৌকারির 167 থেকে 170 নম্বর বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। পায়রাডাঙ্গায় গতকাল রাতে হুমকি, আমাদের এজেন্টের উপর মারধর। উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় খবর আপডেট দিনভর আপনাদের দেখাবো জি 24 ঘন্টায়। তবে তার আগে বলবো, ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। একটা বিরতির সময় হচ্ছে, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। লোকসভা ভোটের রেস থাকতেই রাজ্যে ফের ভোট। 4টি বিধানসভা আসনের উপনির্বাচন নজরে। মানিকতলা, রানাঘাট, দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টায় আজ দিনভর। উপনির্বাচনের আবহে বিস্ফোরক কুণাল ঘোষ। ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। অডিও পোস্ট করে দাবি তৃণমূল আহ্বায়ক কুণাল ঘোষের। ভুয়ো অডিও দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভেতরে চ্যাং দোলা করে মারধরের ঘটনা, 2 জনকে গ্রেফতার। বেলঘড়িয়া থানার পুলিশের। গুলি চালানোর প্রশিক্ষণে ঘটনায় গ্রেফতার 1। তালতলা ক্লাবে আরও এক নৃশংস ভিডিও। চোর সন্দেহে নাবালকের ওপরে নারকীয় অত্যাচার, গোপনাঙ্গের সাঁড়াশির চাপ। শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে কি পুলিশ? আড়িয়াদয়ে তালতলা ক্লাবে পরপর নৃশংস ভিডিও। বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এখনো তালতলা ক্লাব সিল হয়নি কেন? ক্রিমিনাল কিলবিল করছে, মন্তব্য কামারহাটির বিধায়কের। কই মাছের মতো কিলবিল করছে ক্রিমিনাল। আর তৃণমূল কংগ্রেসে যে যত বেশি ক্রিমিনাল রাখছে তার তত বাজার দরে কালঘাম সাধারণ মানুষের। নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী। 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ। প্রশাসনকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ। কলকাতায় দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর তার সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভোট দিন, ভোট দিয়ে গণতন্ত্রের ভিতকে মজবুত করুন, আপনাদের প্রত্যেকের প্রতি জি 24 ঘন্টার আবেদন।
লোকসভা নির্বাচন শেষ আর তারপর আবার ভোট, অর্থাৎ উপনির্বাচন 4টি বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচনে বাংলার 4টি কেন্দ্র, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এর মধ্যে মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। 2021-এ জয়ী 3 বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় প্রার্থী হওয়ায় আবার ভোট অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঠিক কি পরিস্থিতি, বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছি। মানিকতলা কেন্দ্রে এই মুহূর্তে রয়েছে অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি ছবি ভোটদানের? দেখো, ভোটদাতাদের উৎসাহ আছে এবং যে পরিসংখ্যান সত্যি সত্যি খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিগত লোকসভার যে নির্বাচন, সেখানে উত্তর কলকাতার অন্তর্গত মানিকতলা, সেখানে তৃণমূলের জয়ের ব্যবধান বা লিডের ব্যবধান ছিল মাত্র 3000। অথচ সাধন পাণ্ডে জীবিত থাকাকালীন যখন এখানে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল তখন তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 20,800 কিছু বেশি। অর্থাৎ এই 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাংকে কোথাও কোথাও ফাটল ধরেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এছাড়াও তোমার মনে থাকবে যে আজকে বাকি যে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে, লোকসভাগতভাবে প্রত্যেকটিতেই বিজেপির লিড রয়েছে। এই অবস্থায় 4টি বিধানসভা কেন্দ্রের লড়াই নিঃসন্দেহে এই মুহূর্তে দর্শকদের আলোচনা এবং আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু, এবং তারই মধ্যে অন্যতম হচ্ছে এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্র, যেখানকার 269, 276 এবং 277 এই বুথের সামনে দাঁড়িয়ে রয়েছে সুভাষ বিদ্যাপীঠ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল 7টা থেকে। বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গাতে ইভিএম খারাপ হওয়ার মতো অভিযোগ রয়েছে। এছাড়া এখনো পর্যন্ত অর্থাৎ ভোটদান পর্বের প্রথম 1 ঘন্টায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর এই মানিকতলা বিধানসভা উপনির্বাচনের কোনো কেন্দ্র থেকেই আসেনি। কিন্তু ভোটারদের উৎসাহ কিছুটা কম, কারণ একটা দীর্ঘ লোকসভা ভোট 7 দফার, যার মধ্যে 1 জুন ভোট দিয়েছে এই গোটা কলকাতা শহর, তারপর আবার জুলাই মাসের 10 তারিখ ভোট। অতএব ভোটদাতার কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে বুথে দেখা মিলছে না। অন্তত প্রথম 1 ঘন্টায় অন্তত আমি যে কটি বুথ ঘুরেছি এই মুহূর্তে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের অন্তত 5টি বুথ, সেখানে ভোটদাতা খুব একটা চোখে পড়েনি। শিলাদিত্য, ধন্যবাদ অয়ন। আর ঠিক এই জায়গায় কি চ্যালেঞ্জ এই মুহূর্তে যাতে ভোট দাতারা এসে উপস্থিত হন? আমাদের সঙ্গে রয়েছেন 4 অতিথি। রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বসুন্ধরা গোস্বামী, রয়েছেন প্রীতম দত্ত বিজেপির তরফ থেকে, শুভজিৎ সরকার সিপিআইএম এর তরফ থেকে, সুমন রায়চৌধুরী কংগ্রেসের তরফ থেকে এবং রয়েছেন রাজাগোপাল দর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেকের কাছে আসবো। বসুন্ধরা, প্রথমে তোমার কাছে আসবো। এই মুহূর্তে ঠিক কি চ্যালেঞ্জের জায়গা মনে হচ্ছে? অর্থাৎ আবাসনের যে ভোট, সেই জায়গাটা তৃণমূলের দখলে নিয়ে আসা, এটাই কি গুরুত্বপূর্ণ? কারণ এই নিয়ে প্রশ্ন উঠেছে। না, শুধু আবাসনের কেন, মানে পুরো ব্যাপারটাই আমরা চাই যে আমরা এই উপনির্বাচনে আমরাই জিতছি, এবং বিজেপির বিরুদ্ধে যে মানুষের যথেষ্ট ক্ষোভ জমা আছে এবং সম্পূর্ণভাবে মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি, সেটাই উপনির্বাচনের যে রেজাল্ট বেরোবে তাতে আরও বেশি করে বোঝা যাবে। এটাতে সরকার নতুন করে হবেও না বা ভেঙেও পড়বে না, কিন্তু আরও স্পষ্ট হবে যে বিজেপি কতখানি মিথ্যেবাদী একটি সংগঠন এবং তারা কিভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছিল এবং কিভাবে ব্যর্থ হয়েছে, সেটারই আরেকটা গল্প রচিত হবে, ছোট গল্পের মতো। কিন্তু প্রথম 1 ঘন্টা এখনো পর্যন্ত মানিকতলার বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরবো, এখনো পর্যন্ত সেই সারা ছবি, সেই উপস্থিতি ছবি বিভিন্ন জায়গায় নজরে আসেনি। উপনির্বাচনে এই হারটা অবশ্য অনেক ক্ষেত্রেই দেখা যায় বেশ কিছুটা কম থাকে। আসবো, কিন্তু তার আগে যেদিকে নজর রাখবো, উপনির্বাচনের শুরুতে অশান্তির ঘটনা সামনে আসছে এবারে রানাঘাটে। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, রানাঘাট পায়রাডাঙ্গায় উত্তেজনা ছড়া এই পুরো ঘটনায় পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ ইতিমধ্যে উঠেছে। রানাঘাটের খবর আপনাদের সামনে তুলে ধরছি। উপনির্বাচনের শুরুতে অশান্তির ঘটনা এবারে রানাঘাটে। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। রানাঘাটের পায়রাডাঙ্গায় উত্তেজনা ছড়ায় পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় জানবো, এই নিয়ে কথা বলে সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। বিক্রম, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়?
দেখো, রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন চলছে এবং তারই মধ্যে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছে অর্থাৎ পায়রাডাঙ্গা, সেখানেই বিজেপির পোলিং এজেন্ট তাকে কিন্তু মহিলা পোলিং এজেন্ট তাকে তার বাড়িতে কার্যত ভাঙচুরের অভিযোগ উঠছে এবং তোমাকে এই মুহূর্তে আমি একবার দেখাবো, আমি অবশ্যই কথা বলবো পোলিং এজেন্টের সঙ্গে। তাকে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির সামনে যে সিসিটিভি ক্যামেরা সেটাকেও কিন্তু একেবারে ভেঙে চুরে দেওয়া হয়েছে, বাড়ির দরজা জানলা ভেঙে দেওয়া হয়েছে। প্রায় 25 থেকে 30 জন দুষ্কৃতী তারা কিন্তু এসেই হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমি সরাসরি বিজেপির ওই মহিলা এজেন্টের কাছে যাবো এবং জিজ্ঞেস করবো ঠিক কী ঘটনা ঘটেছিল। রাত্রি তখন প্রায় 1:40 পৌনে 2 হট করে দেখি ভাঙচুরের আওয়াজ হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্বামী একটু জেগেছিলেন, তখন আমি বলছি কিসের আওয়াজ হলো গো হট করে? বলছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর হচ্ছে, লোক এসছে, প্রচুর লোক ঢুকেছে। আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখছি। তারপরে এরকম ভাঙচুর দেখে আমি ঘরের থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আর দরজায় এত জোরে জোরে বাড়ি মারছে, আমি ভয়ে না, দরজার এই ছিটকিনিটা নেমে গেছে, আমি ভয়ে আবার ছিটকিনিটা দিয়েছি, দিয়ে আমি দরজাটা ধরে দাঁড়িয়েছি। আর ওরা চরম গালিগালাজ করছে আর বলছে দরজা খোল, আর সমানে দরজায় বাড়ি মারছে, ওই দরজায় বাড়ি মারছে, এই দরজায় বাড়ি মারছে। তখন কারা যারা এসেছিলেন প্রায় 40 জন মতো দুষ্কৃতী এসেছিলেন, মুখে রুমাল টুমাল বেঁধে এসেছিলেন, খুব চেয়ারা আলা ওরা সবাই এসেছিলেন, এসে এরকমই করছে। তখন আমি আবার সাহস করে বেরিয়ে এসেছি ঘর থেকে। আমি বেরিয়ে এসে আমি বলছি কি হয়েছে, কি ব্যাপার, এত রাতে কি ব্যাপার? তখন বলছে কি যে কালকে ভোট দিতে যাবি না, কালকে ভোট দিতে যাবি না। আমি বলছি কি কাল সকাল হোক তো তারপর দেখা যাবে, তা সকাল হোক তো তারপর দেখা যাবে। তখন বলছে কি সকাল তোদের, রাত্রিরা আমাদের, কিন্তু হ্যাঁ সকালে বেরোস। আর ওকে আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে, এবার ও ভোটের জন্যই এসছে। তা বলছে কি সুবল আছে? আমি বলছি না নেই। ও বলছে কি সুবলকে বলবি ভোট দিতে যেন না যায়। হ্যাঁ, তখন এবার ভয়ে মা বেরিয়ে এসেছে, আমার শাশুড়ি মা ঘরে এরকম আওয়াজ শুনে বেরিয়ে এসেছে, মাকে দেখে ডাকছে আর এরকম টর্চ মারছে মুখে, আর বলছে কি ভোট দিতে যাবেন না কিন্তু কালকে ভোট দিতে যাবেন না। আর সমানে আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে। আমি বলছি সকাল হোক তারপরে দেখবো ভোট দিতে যাবো কি যাবো। সকাল থেকে ঠিক কি ছবি রয়েছে যেই বুথেই আপনি পোলিং এজেন্ট, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে? হ্যাঁ, পর্যাপ্ত। প্রথমে আমি যখন গেছিলাম 6টা সাড়ে 6টা নাগাদ, তখন আমি সব ডকুমেন্টস জমা করেছি, তখন পুলিশ কম ছিলেন। এখন আমি তো যেতে পারিনি, এখন শুনছি কি আরও বাহিনী দিয়েছে, পুলিশ প্রচুর এসেছেন, বিএসএফ ঢুকেছেন। বুথে ঢুকতে পেরেছেন? হ্যাঁ, আমি সকালে বুথে ঢুকেছি, ঢুকে ডকুমেন্ট দিয়ে আমি সইসাবুত করে দিয়ে এসেছি। আপনার বাড়ি নাকি আপনার বাড়ি ছিল? না, আমাদের এখানে মেম্বার আছে, উনিও বিজেপির মেম্বার, ওকে চরম মেরেছে, ও হসপিটালে ছিল, ওকে চরম মেরেছে ঘরে ঢুকে, ওরও বয়স্ক মা, ওকে আইডেন্টিফাই করতে পারেননি? না, আমরা কেউ আইডেন্টিফাই করতে পারিনি। ইভেন শুধু আমাদের বাড়ি বলে না, সমস্ত আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে ওরা। এই মুহূর্তে আমি আরো একবার ছবিটা দেখাবো। দেখা যাচ্ছে যে এখানকার যারা লোকজন, যারা স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু কার্যত আতঙ্কিত, কারণ তাদের যেটা বক্তব্য যে গতকাল থেকেই কার্যত এখানে বাইক বাহিনীর দাপট তারা কিন্তু দাপিয়ে বেড়ায় এবং তার সঙ্গে সঙ্গে একাধিক বিজেপির যারা কর্মী তাদের বাড়ি ভাঙচুর করা হয়। যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিনি বিজেপির মহিলা পোলিং এজেন্ট এবং তাকে কার্যত হুমকি এবং তাকে তার বাড়ি ভাঙচুর করে বলা হয় যাতে তিনি কোনো রকমভাবে ভোট দিতে না যান বা বুথমুখী যাতে না হন। শুধুমাত্র তিনি নয়, তার পরিবারের সদস্যদেরকেও কিন্তু একইভাবে ভয় দেখানো হয় বা এইভাবেই কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়েছে, এমনটাই তারা অভিযোগ করছে। সব মিলিয়ে এই মুহূর্তে এই বুথ, যে নির্দিষ্ট বুথের এই ঘটনা, সেখানে কিন্তু অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি কোনো রকমভাবে অপ্রীতিকর না হয়। কিন্তু আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে এই এলাকায় সেখানে কিন্তু পুলিশের পিকেটিংও বসানো হয়েছে। বিক্রম, আমাদের সঙ্গে থাকা অর্থাৎ সেই ঘটনারই সিসিটিভি ফুটেজও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গতকাল রাতের ঘটনা এবং তারপর যে ছবি উঠে আসে, সিসিটিভি ভাঙচুরও করা হয়েছে, সেই ছবিও তুলে ধরছে প্রীতম। না দেখুন, এই একটু আগে বসুন্ধরা দিদি বলছিলেন না যে সর্বাত্মক, এটাই হচ্ছে সর্বাত্মকের উদাহরণ। সেন্টার ফোর্স তো রয়েছে, অভিযোগ তো জানানোই যেতে পারে। না, অভিযোগ তো জানাবোই, কিন্তু দেখুন এই যে সার্বিক পরিস্থিতি, যে পরিস্থিতিটা আজকে বাংলা তৈরি করেছেন, শুধু মিথ্যে কথা। যেদিন থেকে ভোট হয়েছে, উনি ভোটের আগে মাননীয় বলেছিলেন যে ভোট মিটবে, সব কিছু দাম বাড়বে। আমরা দেখলাম প্রথমে ইন্ডিজোটের কর্ণাটকের দাম বাড়লো 3 টাকা করে, দুধের থেকে শুরু করে আপনার ডিজেল পেট্রোলের, সেই জিনিসটা এখানে কয়েকদিন আগে হলো 1 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে। রানাঘাটে এই ঘটনায় যদি একটু কনসেন্ট্রেট করি, সব জায়গা থেকে বাজারে সবচেয়ে আকাশ মানে রানাঘাটের এই ঘটনায় সেইগুলো দেখেই কিন্তু ওখানে যাবে, এই তো চিন্তা, দাম বাড়ুক দাম কমুক, সেগুলো দেখেই মানুষ ভোট দিতে যাবে। আর যে রানাঘাট, এটা তো প্রথমেই বললাম যে এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি। এটা শুধু রানাঘাট, সব জায়গায় তৃণমূলী গুন্ডারা রাত্রিবেলা চলে গেছে এবং চলে গিয়ে যেখানে যেখানে ওরা হেরেছে তার ম্যাপ করে সেই গুন্ডারা চলে গেছে। সেই গুন্ডারা গিয়ে প্রত্যেক বাড়িতে থ্রেট করছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে সামলানোর জন্য, আগে থাকতে পুরো বিষয়ে যাতে নিয়ন্ত্রণ আনা যায়, এটাও তো বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো যেতে পারে। একবার রাজাগোপাল চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে আসবো। রাজাগোপাল
গোপালবাবু ঠিক এই জায়গায় কি মনে হচ্ছে চ্যালেঞ্জের জায়গা মূলত কোন কোন জায়গায় বিধানসভা উপনির্বাচনে? না দেখুন, যে লোকসভার যে ভোট হয়ে গেছে মাসখানেক এরকমই গেছে, মাসখানেক মাস দুয়েক হয়তো হবে। 4 জুন রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ আমি আসছি, 4 জুন রেজাল্ট বেরিয়ে ভোটটা হয়তো হয়েছে আগে। কেউ কেউ বলছেন, শুনলাম যে ভোটাররা হয়তো রাতারাতি তাদের মত পরিবর্তন করবেন, এরকম ঘটে না। রাজনৈতিক বিচক্ষণ মানুষ সেভাবে মত পরিবর্তন করে না। তবে যে ব্যাপারটা যদি দেখেন যে ভোটের ব্যবধান নানান জায়গায় রায়গঞ্জে প্রায় 50,000, রানাঘাটে প্রায় 40,000 এবং বাগদাতে 20,000, এবং সেখানে আর এই সবকটাই বিজেপি এগিয়ে। আবার মানিকতলায় 3,500-এর কাছাকাছি ভোটে তারা পিছিয়ে। যাই হোক, তো উপনির্বাচনে একই ফল হওয়ার কথা, কিন্তু হবে না। কেন না হবে না? এই কারণে যে সাধারণ নির্বাচনে ব্যাপক হারে মানুষ ভোট দেয়, 80-85% মানুষ ভোট দিচ্ছে, কিন্তু উপনির্বাচনে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গেও 50-60% বেশি কোথাও কেউ ভোট দেয় না। এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত রাজনৈতিক দল মানে তার অর্গানাইজড এবং বিশেষ করে শাসক দল, যাদের নেতাদের টার্গেট বেঁধে দেওয়া আছে, তোমার দলে অস্তিত্ব নির্ভর করবে কতজন ভোটার তুমি এনে দিয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত দল এই টার্গেট, শাসক দল আমরা বামেদেরও একই জিনিস দেখেছিলাম যখন তারা ক্ষমতায় ছিল। শহুরে ভোটার কি টার্গেট এক্ষেত্রে খুব বেশি পরিমাণে? হ্যাঁ, নিঃসন্দেহে। গ্রামে দেখুন বিশেষ কোনো অপরচুনিটি নেই, ভোটটাকে তারা মনে করে একটা জাতীয় দায়িত্ব, সামাজিক কর্তব্য, হয়তো তারা অনেকে যান। কিন্তু দুটো সব জায়গায়, যে কোনো জায়গায় ভোট রয়েছে, সব জায়গায় কিন্তু আরবান কম্পোনেন্ট একটা খুব বিরাট রয়েছে, এবং 60-65% ভোট যদি পড়ে, যারা ভোট দিয়েছে তাদের হয়তো তাদের একটা বড় অংশ যাবেন না, সেটা হয়তো, এবং তার ফলে যে অর্গানাইজ ভোটাররা কিন্তু সেখানে যাবে। এবং যেটা অতীত ইতিহাস বলছে, উপনির্বাচনে পশ্চিমবঙ্গে, যেটা ভারতবর্ষে অন্য কোথাও ঘটে না, যেটা শাসক দলের লোকদেরই জিতে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। এটা কিন্তু পরিষ্কারভাবে অপেক্ষা করতে হবে। তো তার জন্য অবশ্যই করে 13 তারিখ মূলত, কিন্তু আজকের দিনটা মূলত কি ছবি উঠে আসে সেদিকে নজর। সুমনদা, বিজেপির বক্তব্য বারবার করে ইন্ডি জোটের দিকে, কিন্তু ইন্ডিয়ার কথা বারবার করে চলে আসছে। না, ও তো স্বাভাবিক, ইন্ডি পিন্ডি ওরা এসব ভাষাই প্রয়োগ করবে। এটা প্রথম কথা, এটা ওদের কালচার। সেকেন্ড কথা হচ্ছে, এখন দেখুন ইন্ডিয়া ব্লক নিয়ে ওদের একটা সমস্যা তো তৈরি হয়েছে, একটা ট্রমার মধ্যে ওরা পড়েছে। এতদিন ওরা বলে এসছে আগলিবার মোদি সরকার, এতদিন ওরা শক্তিশালী বিরোধী পক্ষ, আগলিবার 400 পার, সেই 400 থেকে ওরা এখন 240-এ এসে আটকে গেছে। টিডিপির চন্দ্রবাবু, বাংলায় কথা বল, বাংলায় কি হয়েছে সেটা বলো। বাংলা ইন্ডিজোট কি হয়েছে? তোমরা দাঁড় করিয়েছো তৃণমূলের বিরুদ্ধে? তোমরা, আমি শেষ করে নি। টিডিপির চন্দ্রবাবু নাইডুকে এমন হাত ধরে হ্যাঁচকাট মেরে নরেন্দ্র মোদী তার নিজের জন্য সংরক্ষিত চেয়ারে মানুষ বুঝে গেছে যে এখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি ভোট হয় তার আমরাই হবে। আরে উনি কি বলছে? 400 থেকে 240 এসে আটকে গেছে, কি বলছে? প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, যেখানে রাম মন্দির বানিয়েছিলেন সেখানে হেরে গেছে। রাম মন্দির রাজনৈতিক দলের জায়গা না, আপনারা করেছেন, আপনার জায়গা, আপনার জায়গা। বিধানসভা নির্বাচন উপনির্বাচনের দিকে আমরা যেমন নজর রেখেছি, একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। লোকসভা ভোটের রেস থাকতেই রাজ্যে ফের ভোট। আর 4টি বিধানসভা আসনে উপনির্বাচন নজরে। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টা আজ দিনভর। উপনির্বাচনে আবহে বিস্ফোরক কুণাল ঘোষ। ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। অডিও পোস্ট করে দাবি তৃণমূল আহ্বায়ক কুণাল ঘোষের। ভুয়ো অডিও, দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভেতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা, দুজনকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানা পুলিশ। গুলি চালানোর প্রশিক্ষণে ঘটনাতেও গ্রেফতার এক, আরও গ্রেফতারের সম্ভাবনা। তালতলা ক্লাবেও আরো এক নৃশংস ভিডিও। চোর সন্দেহে নাবালকের ওপরে নারকীয় অত্যাচার, গোপনাঙ্গে সরাসরি চাপ। শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে কি পুলিশ? থাকবে নজর। পুরীতে পড়ে গেল বলরামের মূর্তি। গুন্ডিচা মন্দিরের রথ থেকে নামানোর সময় দুর্ঘটনা, জখম 5 জন সেবায়।
নমস্কার, জি24 আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সমস্ত আপডেট এবং তা নিয়েই আলোচনার সঙ্গে অতিথিরা রয়েছে, আসবো। কিন্তু প্রথমেই যেদিকে নজর রাখবো, উপনির্বাচনের শুরুতে অশান্তির ঘটনা রানাঘাটে। একটু আগে কি ঘটনা ঘটেছিল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বর্তমান পরিস্থিতি আপডেট জানবো, সঙ্গে রয়েছে বিক্রম। বিক্রম, এখনকার আপডেট ঠিক কি? শিলাদিত্য, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেই বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, যার বাড়িতে হামলা হয়েছে এবং এই পাড়াতে হামলা হয়েছে, এই গোটা ঘটনায় কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত 26 জনকে গ্রেফতার করা হয়েছে। আমি আরও একবার বলবো শিলাদিত্য, এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত 26 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এর পাশাপাশি আমি যেমনটা বলছিলাম যে শুধু এই মহিলা বিজেপির পোলিং এজেন্টের বাড়িতেই যে হামলা চলেছে, ভাঙচুর চলেছে, এমনটা নয়। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এই পাড়ার যারা লোকজন রয়েছে তাদের বাড়িতেও কিন্তু একই রকমভাবে তাদেরকে শাসানি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং কার্যত দাপিয়ে বেরিয়েছে গোটা রাত জুড়ে এই বাইক বাহিনী। আমি সবার আগে আসবো, কয়েকজনের কাছে জিজ্ঞেস করবো ঠিক কী হয়েছে। রাত্রেবেলায় প্রত্যেকটা আমাদের যা বিজেপি কর্মী আছে এই পায়রাডাঙ্গা প্রত্যেকটার বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছে আর তাদেরকে হুমকি দেখিয়েছে যে তোরা সকালবেলায় কেউ বেরোবি না, বেরোলে তোদের খবর আছে। কতটা আতঙ্কের পরিবেশ রাত থেকে সকাল পর্যন্ত? আতঙ্ক তো সব জায়গায় আতঙ্ক। আমি এই মণ্ডলের জেনারেল সেক্রেটারি, সারা রাত্রি জাগনা ছিলাম, ফোনের পর ফোন, প্রত্যেকটা জায়গায় আক্রমণ হয়েছে। ইভেন আমার বাড়িতেও 8টা মোটরসাইকেল নিয়ে আমাকে অনেক গালাগালি ঢিলমিল মেরেছে। কি বিজেপি কর্মীদের বাড়িতেই হচ্ছে নাকি অন্যান্য সাধারণ মানুষের বাড়িতে? বিজেপি যারা বিজেপি করে, বিজেপির মানে লিস্টেড কর্মী যারা আছে, বুথ সভাপতি যারা মানে নেতৃত্ব যারা রয়েছে, মেম্বার, বুঝলেন, যারা ওপেন বিজেপিটা করে তাদের। এখনো পর্যন্ত পুলিশ এই মুহূর্তে যেটা জানাচ্ছে যে এই ঘটনায় 26 জনকে গ্রেফতার করা হয়েছে। 26 জন। কতজন এসেছিল মোট এখানে? এখানে এসেছিল আমার বাড়িতে যখন অ্যাটাকটা হয় তখন মোটামুটি আমি তো দরজা বন্ধ করেছিলাম, আমি যদি বেরোতাম হয়তো মেশিন দিয়ে মেরে দিত। রড ফট নিয়ে বহিরাগত ছিল, মুখ নাকি ঢাকা ছিল। পরে যা শুনতে পেলাম মানে প্রচণ্ড মানে মোটামুটি 8 ঘন্টা ধরে তাণ্ডব করেছে, দরজায় লাথি মেরেছে, টিনের বেড়াগুলো লাথি মেরেছে, ঢিল মেরেছে, স্বাধীন ভাষায় গালিগালাজ করে গেছে। ওদের সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র ছিল? অস্ত্রশস্ত্র ছিল, মুখ ঢাকা ছিল, মানে সেটা তো আমি ভেতর থেকে দেখতে পাইনি। অস্ত্র ছিল। তুমি শুনতেই পাচ্ছ বা বুঝতেই পারছো, বিজেপি কর্মীরা যারা এখানে রয়েছে তারা কিন্তু সরাসরি অভিযোগ করছে যে বাইক বাহিনী রাত্রিবেলা দাপিয়ে বেরিয়েছে এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু কার্যত ভাঙচুর চালানো হয়েছে এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে 26 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ বিক্রম। সমস্ত আপডেট যেমন আপনাদের সামনে তুলে ধরছি উপনির্বাচনে, তারই সঙ্গে ভোট দিয়ে সেলফি পাঠান আমাদেরকে, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। চোখ রাখুন জি24 ঘন্টা। লোকসভা ভোটের রেস থাকতেই রাজ্যে ফের ভোট। 4টি বিধানসভা আসনের উপনির্বাচন নজরে। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি24 ঘন্টায় দিনভর। উপনির্বাচনের শুরুতে অশান্তি। এবারে রানাঘাটে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ধৃত 26 জন। রানাঘাটের পায়রাডাঙ্গার ঘটনা। উপনির্বাচনে আবহে বিস্ফোরক কুণাল ঘোষ। ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। অডিও পোস্ট করে দাবি তৃণমূল আহ্বায়ক কুণাল ঘোষের। ভুয়া অডিও দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভেতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা। 2 জনকে গ্রেফতার বেলঘরিয়া থানার পুলিশের। গুলি চালানোর প্রশিক্ষণে ঘটনায় গ্রেফতার 1। তালতলা ক্লাবে আরও এক নৃশংস ভিডিও। চোর সন্দেহে নাবালকের ওপরে নারকীয় অত্যাচার। গোপনাঙ্গে সাঁড়াশি চাপ, শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে কি পুলিশ? বাজার দরে কালঘাম সাধারণ মানুষের। নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী। 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার জন্য নির্দেশ। প্রশাসনকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ। কলকাতায় দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। ভোট দিন, ভোট দিয়ে গণতন্ত্রের ভিতকে মজবুত করুন। ইতিমধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচন, এই সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তুলে ধরবো। আর তারই মধ্যে যে আপডেট এই মুহূর্তে সামনে এসেছে, অর্থাৎ উপনির্বাচনের শুরুতে অশান্তির ঘটনা, রানাঘাটে বিজেপির পোলিং এজেন্টে বাড়ি ভাঙচুরের অভিযোগে 26 জনকে গ্রেফতার ইতিমধ্যেই করা হয়েছে। জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের সঙ্গে টেলিফোনে কথা বলে। বিক্রম, কি জানতে পারছো? দেখো, দক্ষিণ রানাঘাটের পায়রাডাঙ্গা এলাকা, সেখানে যেটা অভিযোগ যে রাতভর কার্যত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে, এবং অভিযোগ যে বিজেপি কর্মীদেরকে বেছে বেছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং তাদেরকে ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনায় যেটা আমরা জানতে পারছি যে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত 26 জনকে গ্রেফতার করা হয়েছে। যেটা এখানকার বিজেপি কর্মীরা যেটা জানাচ্ছেন, তারা যেটা অভিযোগ করছেন যে প্রায় 25 থেকে 30 জন কিন্তু মুখ থেকে কালো কাপড় দিয়ে থেকে বাইক বাহিনী তারা ঢুকেছিল, এলাকায় ঢুকেছিল, এবং তারপরেই কিন্তু প্রত্যেকটি বিজেপি কর্মীর এবং যারা বুথ সভাপতি রয়েছে বা পোলিং এজেন্ট রয়েছে তাদের বাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যেটা বিজেপির কর্মী সমর্থকরা তারা যেটা জানাচ্ছেন যে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা কিন্তু সে অর্থে কোনো ব্যবস্থা নেয়নি। রাতভর ধরে এই ঘটনা চললেও প্রায় ভোর রাত অব্দি কোনো রকম ভাবে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঘটনাস্থলে আসেনি। যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তারা কিন্তু 26 জনকে গ্রেফতার করেছে। আপাততভাবে নির্দিষ্ট যে বুথ, সেই বুথে কিন্তু অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিক্রম, আমাদের সঙ্গে থাকো। সেই সিসিটিভি ফুটেজও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে রাতের ছবি। যদিও সিসিটিভি ভাঙচুরও করা হয়েছে ইতিমধ্যেই, যে বক্তব্য উঠে এসেছে, এবং তারই সঙ্গে কিন্তু বেশ কয়েকজন গিয়ে উপস্থিত হয়েছিলেন, যদিও তাদের মুখ ঢাকা ছিল। অভিযোগ ঠিক কি করা হচ্ছে পোলিং এজেন্টের তরফ থেকে শোনাবো। রাত্রি তখন প্রায় 1:40 পৌনে 2 হট করে দেখি ভাঙচুরের আওয়াজ হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্বামী একটু জেগেছিলেন। তখন আমি বলছি, কিসের আওয়াজ হলো গো হট করে? বলছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর হচ্ছে, লোক এসছে, প্রচুর লোক ঢুকেছে, আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখছি। বলছে কি সুবল আছে? সুবল আছে? আমি বলছি না, নেইও। বলছে কি সুবলকে বলবি ভোট দিতে যেন না যায়। আমি সকালে বুথে ঢুকে ডকুমেন্ট দিয়ে আমি সইসাবুত করে দিয়ে এসেছি। আপনার বাড়ি নাকি আপনার বাড়ি ছিল? না, আমাদের এখানে মেম্বার আছে, উনিও বিজেপির মেম্বার। ওকে চরম মেরেছে, ও হসপিটালে ছিল, ওকে চরম মেরেছে ঘরে ঢুকে। ওরও বয়স্ক মা, ওকে বেড আইডেন্টিফাই করতে পারেননি? না, আমরা কেউ আইডেন্টিফাই করতে পারিনি। ইভেন শুধু আমাদের বাড়ি বলে না, সমস্ত আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে ওরা। বসুন্ধরা, সরাসরি অভিযোগ করা হচ্ছে, কিন্তু তৃণমূলের নাম করে অভিযোগ করা হচ্ছে। না, যেটা যদি সিসিটিভি ফুটেজে তৃণমূল পন্থীরা এরকম করে থাকে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 26 জনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, যদি তারা তৃণমূল পন্থী কেউ হয়ে থাকে, নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করা হবে। বা তৃণমূল নয়, দেখুন, আইডেন্টিফাইড তো হয়নি, কেউ তো তাদেরকে চিনতে পারেনি কে বা কারা এরকম করতে গেছেন। যদি তৃণমূলের সঙ্গে সংযুক্তি তাদের থাকে, তাহলে পরে তাদের বিরুদ্ধে দল থেকেও কোনো ব্যবস্থা হবে, এবং প্রশাসনিক ব্যবস্থা তো নিয়েইছে। 2011 সালের পরে আপনারা ক্ষমতায় আসার পর যারা যারা বিরোধী দলের উপরে অত্যাচার করেছে, তার কোন একটা ইনস্ট্যান্স দেখিয়ে দিন ম্যাডাম যে আপনারা ব্যবস্থা নিয়েছেন, একদম উদাহরণ দিয়ে, এক্সাম্পলের অ্যাকশন নিয়েছেন। না, দেখুন আইনি ব্যবস্থার মধ্যে অনেক কিছু আছে। সমস্ত কিছু তথ্য প্রমাণের অভাবে অনেক কেস প্রমাণ করা যায় না। তথ্য প্রমাণের অভাবে অনেক কিছু প্রমাণ করা যায় না, তার মানে এটা নয় যে ব্যবস্থা নেওয়া হয়। বরং উল্টে আপনারা আমাদের বলেছেন যে আমরা 34 বছরের বাম শাসনের সময় কংগ্রেসীদের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই সিপিএম এর সঙ্গে আমরা হাত মিলিয়েছি। কিন্তু মিলিয়েছেন তো দিকে দিকে আপনাদের ক্যারেক্টার, সেই কারণে অনেকখানি নিচে নেমেছে। ক্যারেক্টার সার্টিফিকেট পরে দেবেন। উল্টে দেখা গেছে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ বাম আমলে, সেই সব হারমাদদের আপনারা দলে নিয়ে তাদের ঘর জামাই করে রেখে দিয়েছেন। আপনাদের জোটকে কেউ বিশ্বাস করে? বাংলায় আপনাদের জোটকে বিশ্বাস করে? সিপিএম এর যা ইতিহাস বা আপনাদের যা ইতিহাস, দুজনে দুজন পক্ষ, তারা হঠাৎ হাত মিলিয়ে এক হয়ে গেলেন। আপনাদের কেউ বিশ্বাস করে? তৃণমূলের বর্তমানটা এতটা উজ্জ্বল যে উজ্জ্বলতার রেশ তো দেখা যাচ্ছে, যে বিজেপির প্রার্থীর এজেন্ট তার বাড়িতে গিয়ে ভাঙচুর হচ্ছে। আরে আমি বলিনি তো, আরে ক্যামেরা দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ হলে বিরোধী দলের এজেন্টকে গিয়ে মারধর করা যায়? নিশ্চিত দলের কারণে হয়েছে এটা বলুন। 26 জন তৃণমূলের লোক তো, তার তৃণমূলের
তৃণমূলের কিনা তারা কি সেটাই তো তৃণমূলপন্থী প্রমাণের না ব্যাপার। তৃণমূল? তৃণমূলের কিনা সেটাই তো তৃণমূলপন্থী দেখার না ব্যাপার। তৃণমূলপন্থী না তৃণমূল? যেই হন, পন্থী না, যেই হোক বা না। তৃণমূল হোক, আমি তো দেখেছি এখানে গ্রেফতার হয়েছে। পশ্চিমবাংলায় যে বলতে পারবেন যে না যে কমপ্লেন করে প্রশাসন চুপ করে যে বসে আছে। কমপ্লেন করে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, তাকে উল্টো পাল্টা কেস দিয়ে দেওয়া হয়, যে কমপ্লেন করে তাকে তাকে কেস কেস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, দাঁড়ান প্রচুর হিস্ট্রি আছে। দাঁড়ান। হিস্ট্রি এরকম হিস্ট্রি দেখা যে যাবে যে না। কমপ্লেন করবে তার কংগ্রেস বিরুদ্ধে বিজেপি বাম ছেড়ে দিন, কংগ্রেস দেখা যাবে না, এর বিশ্বাস নেই। যে কমপ্লেন করতে গেছে থানায় গিয়ে তার নামে পুলিশ পাল্টা অন্য কেস দিচ্ছে। দাঁড়ান, আপনি পুলিশ তো আপনি চলে হচ্ছে বিচার কালীঘাটের ব্যবস্থার কথা। সাথে- আপনি বিচার ব্যবস্থাকে জানেন না। শুভই, শুনুন কথাটা, পুলিশের একটা অনেক কথাটা শুনে দিনের প্রীতম খেলা। আসবো। প্রীতম, না শুভই, এই যে একটু আগে বলো না যে ইনস্টেন্স আছে, এই তুমি একটু আগে ভিডিও দেখালে না, তালতলা মাঠে তালতলা ক্লাবে একটা মেয়েকে তৃণমূলের সব যারা পদে আছে টিএমসিপি বা তৃণমূল যুব কংগ্রেসের তারা ধরে পেটাচ্ছে। তো ওই ভিডিওটা যে প্রথম হুইসেল ব্লোয়ার যে টুইটারে পোস্ট করেছিল, তাকে গতকাল পুলিশ সারা রাত ধরে তাকে ডিটেনশন করে ভয় দেখিয়ে, একটা বাচ্চা ছেলে, স্টুডিয়াস ছেলে, খুব ভালো স্টুডেন্ট, ওকে নিয়ে গেছে। তো এই হচ্ছে যে বাংলার পরিস্থিতি। মানুষ আজকে দেখছে যারা মানুষ নিজের ভোট দিতে পারে না, ভোট দেওয়ার আগে সব এই তৃণমূল পন্থীরা, তৃণমূলীরাই, এরা সিন্ডিকেট বাহিনী তৃণমূলের, তো যারা তোলামূল ভোট দিতে পারে না এই অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু কেউ করেনি। আজকে 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 দাঁড়ান না, বলতে দিন। প্রত্যেকটা জায়গায় গিয়ে যে সন্ত্রাসের বাতাবরণ, তার কারণে ভীত, এই যে সব কিছু সর্বগ্রাসী তৃণমূল, সব আমাদের চাই, কেউ কোনো রকম কোনো অপোজিশন থাকবে না, কোনো রকম কোনো অপোজিশন থাকবে না। আর ন্যারেটিভ দেখুন, যে আমার ডান দিকে যারা বসে রয়েছে আজকে, আনফর্চুনেটলি বাম দিকে থাকার কথা, কিন্তু ডান দিকে আছে, এদের একটা নিজের মধ্যে এত ঝামেলা করলো, এখানে এত কুস্তি, আবার দিল্লি দিকে দোস্তি। এটা মানুষকে বুঝতে হবে। ভোটটা বিজেপিতেই যেন মানুষ গিয়ে দেয়। বিজেপি আছে, তৃণমূলের বিরুদ্ধে একমাত্র বিজেপি আছে, মানুষ দেখে একমাত্র পদ্মফুল। এদের জন্যই তো ভাইপো এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ তো তুমি সুমনদা বলো, না না মানুষ বলো, মানুষ বলতে দিয়ে তোমাদের শূন্য করেছে, আর কিছু না বলো। ভগবান রামকে এরা রাজনীতির পণ্য হিসাবে তৈরি করেছিল। রাম মন্দির যেখানে তৈরি হলো, ভগবান রাম সেই অযোধ্যাতেও ওদের জিততে দেয়নি। আবার একদম ভুল বুঝিও না। চারজনকে আটকাই একটু। রাজাগোপাল চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, এই যে জায়গাটা মানে বাই ইলেকশনেও কোথাও না কোথাও একটা করে উত্তেজনা এবং তারপর অভিযোগ পাল্টা অভিযোগ, এই ট্রেন্ড কি বাংলায় রয়েই যাবে? দেখুন, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভয় দেখানো একটা পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন। ভয়টা দেখানো হয়, বুঝিয়ে দেওয়া হয় আমার মাসেল শক্তি কত। এখন আমাকে যদি ভোট না দাও কি অবস্থায় তোমায় পড়তে হতে পারে বা এই ব্যাপারটা দীর্ঘদিনের। কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে এটা তীব্রতা, এই হিংসার তীব্রতা এত ব্যাপকভাবে বেড়েছে। রাতের অন্ধকারে বাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের ব্যাপারটা কিন্তু আগে ছিল না। যে কোনো প্রকারে জিততে হবে। বাঙালি একটা সময় তার ভদ্রতা ছিল, সে মারধর করতো, এমনভাবে মারধর করতো বিশেষ তার লাগতো না। এখন এমন মারবো তাকে মেরে ফেলে দাও। এই যে এক ধরনের রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে ঢুকেছে, বর্তমান শাসক দল নিয়ে এসেছে। দুর্ভাগ্য, কেন্দ্রে যারা শাসন করছে তারাও নীরব। সংবিধান কিভাবে মেনে চলছে আমি জানি না। কেন্দ্রে যারা শাসক দল আছে দেখা যাচ্ছে তাদের লোকরাই পিটুনি খাচ্ছে বেশি, অথচ তাদের এই নীরবতা অবাক করে দিচ্ছে। বোঝা যাচ্ছে যে কোথাও তাদের একটা চাপ আছে। এখানকার যা শাসক দল তাদের লোকসভায় 29টা সিট, আগে লোকসভায় প্রয়োজন হতো না, এখন বোঝা যাচ্ছে যে লোকসভাতে এদের 29টা প্রয়োজন আছে। কেননা কোন দলকে বেরিয়ে যাবে, এই জায়গায় দাঁড়িয়ে দলের কে মার খাচ্ছে আনইম্পর্টেন্ট কেন্দ্রীয় দলের কাছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছে যেটা পরিষ্কার। দেখুন, সংবিধানের রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের,
এবং রাজ্যের উপরে আমাদের ফেডারেল স্ট্রাকচারে এটাই দায়িত্ব যে কেন্দ্র সেটা দেখবে। এমন একজন গভর্নরকে নিয়ে এসেছেন, তিনি কী বলতে চাইছেন আমরা দেখছি না, নানান ধরনের স্ক্যান্ডাল যার সম্বন্ধে শোনা যাচ্ছে। এই গভর্নরকে কেন সরাচ্ছে না? কেন্দ্রের প্রতিনিধি হিসেবে উনি এখানে রয়েছেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে কোথাও একটা খেলা চলছে এবং এই খেলার ফলে সাধারণ মানুষ ভুক্তভোগী, গণতন্ত্রপ্রেমী মানুষ একটুখানি আটকাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন প্রীতম, কোথাও একটা চাপ রয়েছে, চুপ করে কেন থাকা হচ্ছে উনি বলছেন। না না, উনি কি বলছেন না বলছেন দাদি আমার কিছু আসে যায় না, বা জনগণেরও কিছু আসে যায় না। এই জায়গায় আমরা আলোচনা, সেখানে একজন অধ্যাপক প্রশ্ন তুলছেন, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তৃণমূলের বিরুদ্ধে আমরাই লড়ছি, তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়ছি। আর এই যে বলছি প্রীতম, উনি যে দুটো প্রসঙ্গ তুলেছেন, হামলা করছে, তার কারণ হচ্ছে বিজেপি লড়ছে, বুথে লড়ছে, মানুষের জন্য লড়ছে। ভোট কাটুয়া দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ দেখছে, মানুষ বুঝে গেছে, 34 বছর দেখে নিয়েছে। প্রীতম, উনি বলছেন যে নীরবতা কেন কেন্দ্রের শাসক দলের এখানকার ঘটনায়, উনি এই প্রসঙ্গটা তুলে ধরেছেন এক লাইনে। মানে কিসের নীরবতা? আমরা কমপ্লেন করেছি, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে, ইলেকশন কমিশনের কাছে অলরেডি কমপ্লেন চলে গেছে এবং তার বিরুদ্ধে রাজাগোপাল ধরবাবু বলছেন কোথাও একটা চাপে রয়েছে কেন্দ্রের শাসক দল। না, কোথাও কোনো চাপ নেই, কোনো আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব হয়ে গেছে, কাউন্সিল অফ মিনিস্টার হয়ে গেছে, কাজ হয়ে গেছে, উনি আজকে চলে গেছেন, কালকে রাশিয়াতে সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড সেটা পুতিন বাবু দিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে যে মানুষের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আমরা রানাঘাটের পরিস্থিতির আপডেট দিচ্ছি, এখনকার ছবি ঠিক কি? দেখো, পায়রাডাঙ্গায় যেমনটা তোমাকে বলছিলাম যে শুধুমাত্র বিজেপির যিনি মহিলা এজেন্ট, পোলিং এজেন্ট, তার বাড়িতে ভাঙচুর করা হচ্ছে এমনটা নয়। অন্যান্য একদম বেছে বেছে নির্দিষ্টভাবে যারা বিজেপি কর্মী রয়েছেন বা বিজেপির যারা স্থানীয় স্তরের নেতৃত্ব রয়েছেন, প্রত্যেকের বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং সেটা অভিযোগ যে 25 থেকে 30 জনের যে বাইক বাহিনী, তারা কিন্তু গোটা রাত, একদম ভোর অব্দি কিন্তু তারা এই এলাকায় দাপিয়ে বেড়ায় এবং সেই সময় কোনো রকম ভাবেই কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কারোরই দেখা মেলেনি। অবশেষে যেটা জানা যাচ্ছে, যেটা প্রশাসন বা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযুক্ত 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের এই ঘটনায় কমপ্লিসিটি পাওয়া গিয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই এলাকায় যেহেতু অনেকগুলো বাড়ি, শুধুমাত্র একটি নির্দিষ্ট বাড়ি নয়, অনেকগুলো বাড়িতে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে। এলাকায় কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে বুথ রয়েছে, স্থানীয় যে বুথ রয়েছে, সেই বুথ কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তার বলয় তা কিন্তু মুড়ে রাখা হয়েছে। আপাতত ভাবে এলাকা শান্তিপূর্ণ রয়েছে, কিন্তু গতকাল রাত থেকে আজকে ভোর অব্দি যে তাণ্ডবের ছবি, সেই তাণ্ডবের ছবি কিন্তু উঠে আসছে, যেখানে একদিকে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে হুমকি, এমনকি বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার কিন্তু চেষ্টা করেছিলেন দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। কারণ সিসিটিভি ক্যামেরা যদি বাড়িতে থেকে থাকে, সেই সমস্ত সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে স্থানীয় বিজেপি কর্মীদের তরফ থেকে। ধন্যবাদ বিক্রম। ভোট দিন আর ভোট দিয়ে সেলফি পাঠান আমাদেরকে, আমরা দেখ। লোকসভা ভোটের রেস থাকতেই রাজ্যে ফের ভোট। 4টে বিধানসভা আসনের উপনির্বাচন নজরে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টায় দিনভর। উপনির্বাচনের শুরুতে অশান্তি, এবারে রানাঘাটে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ধৃত 26 জন। রানাঘাটের পায়রাডাঙ্গার ঘটনা। উপনির্বাচনে আবহে বিস্ফোরক কুণাল ঘোষ, ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। অডিও পোস্ট করে দাবি তৃণমূল আহ্বায়ক কুণাল ঘোষের, ভুয়া অডিও দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভেতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা, 2 জনকে গ্রেফতার বেলঘরিয়া থানার পুলিশের। গুলি চালানোর প্রশিক্ষণে ঘটনায় গ্রেফতার 1।
তালতলা ক্লাবেও আরো এক নৃশংস ভিডিও, চোর সন্দেহে নাবালকের ওপরে নারকীয় অত্যাচার, গোপনাঙ্গে সাঁড়াশি চাপ, শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে কি পুলিশ? বাজার দরে কাল ঘাম সাধারণ মানুষের, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী, 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার জন্য নির্দেশ, প্রশাসনকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে, পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ, কলকাতায় দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। ভোট দিন, ভোট দিয়ে গণতন্ত্রের ভিতকে মজবুত করুন। ইতিমধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচন, এই সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তুলে ধরবো। আর তারই মধ্যে যে আপডেট এই মুহূর্তে সামনে এসেছে, অর্থাৎ উপনির্বাচনের শুরুতে অশান্তি ঘটনা, রানাঘাটে বিজেপির পোলিং এজেন্টে বাড়ি ভাঙচুরের অভিযোগে 26 জনকে গ্রেফতার ইতিমধ্যেই করা হয়েছে। জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের সঙ্গে টেলিফোনে কথা বলে। বিক্রম, কি জানতে পারছো? দেখো, দক্ষিণ রানাঘাটের পায়রাডাঙ্গা এলাকা, সেখানে যেটা অভিযোগ যে রাতভর কার্যত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে, এবং অভিযোগ যে বিজেপি কর্মীদেরকে বেছে বেছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং তাদেরকে ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনায় যেটা আমরা জানতে পারছি যে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত 26 জনকে গ্রেফতার করা হয়েছে। যেটা এখানকার বিজেপি কর্মীরা যেটা জানাচ্ছেন, তারা যেটা অভিযোগ করছেন যে প্রায় 25 থেকে 30 জন কিন্তু মুখ থেকে কালো কাপড় দিয়ে থেকে বাইক বাহিনী তারা ঢুকেছিল, এলাকায় ঢুকেছিল, এবং তারপরেই কিন্তু প্রত্যেকটি বিজেপি কর্মীর এবং যারা বুথ সভাপতি রয়েছে বা পোলিং এজেন্ট রয়েছে তাদের বাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যেটা বিজেপির কর্মী সমর্থকরা তারা যেটা জানাচ্ছেন যে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা কিন্তু সে অর্থে কোনো ব্যবস্থা নেয়নি। রাতভর ধরে এই ঘটনা চললেও প্রায় ভোর রাত অব্দি কোনো রকম ভাবে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঘটনাস্থলে আসেনি। যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তারা কিন্তু 26 জনকে গ্রেফতার করেছে। আপাততভাবে নির্দিষ্ট যে বুথ, সেই বুথে কিন্তু অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিক্রম, আমাদের সঙ্গে থাকুন। সেই সিসিটিভি ফুটেজও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে রাতের ছবি। যদিও সিসিটিভি ভাঙচুরও করা হয়েছে ইতিমধ্যেই, যে বক্তব্য উঠে এসেছে, এবং তারই সঙ্গে কিন্তু বেশ কয়েকজন গিয়ে উপস্থিত হয়েছিলেন, যদিও তাদের মুখ ঢাকা ছিল। অভিযোগ ঠিক কি করা হচ্ছে পোলিং এজেন্টের তরফ থেকে শোনাবো। রাত্রি প্রায় তখন প্রায় 1:40 পৌনে 2 হট করে দেখি ভাঙচুরের আওয়াজ হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্বামী একটু জেগেছিলেন। তখন আমি বলছি কিসের আওয়াজ হলো গো হট করে? বলছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর হচ্ছে, লোক এসছে, প্রচুর লোক ঢুকেছে, আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখছি। বলছে কি সুবল আছে? সুবল আছে? আমি বলছি না, নেই। ও বলছে কি সুবলকে বলবি ভোট দিতে যেন না যায়। আমি সকালে বুথে ঢুকে ডকুমেন্ট দিয়ে আমি সইসাবুত করে দিয়ে এসেছি। আপনার বাড়ি নাকি আপনার বাড়ি ছিল? না, আমাদের এখানে মেম্বার আছে, উনিও বিজেপির মেম্বার। ওকে চরম মেরেছে, ও হসপিটালে ছিল, ওকে চরম মেরেছে ঘরে ঢুকে। ওরও বয়স্ক মা, ওকে বের আইডেন্টিফাই করতে পারেননি? না, আমরা কেউ আইডেন্টিফাই করতে পারিনি। ইভেন শুধু আমাদের বাড়ি বলে না, সমস্ত আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে ওরা। বসুন্ধরা, সরাসরি অভিযোগ করা হচ্ছে, কিন্তু তৃণমূলের নাম করে অভিযোগ করা হচ্ছে। না, যেটা যদি সিসিটিভি ফুটেজে তৃণমূল পন্থীরা এরকম করে থাকে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 26 জনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, যদি তারা তৃণমূল পন্থী কেউ হয়ে থাকে, নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করা হবে। বা তৃণমূল নয়, দেখুন, আইডেন্টিফাইড তো হয়নি, কেউ তো তাদেরকে চিনতে পারেনি কে বা কারা এরকম করতে গেছেন। যদি তৃণমূলের সঙ্গে সংযুক্তি তাদের থাকে, তাহলে পরে তাদের বিরুদ্ধে দল থেকেও কোনো ব্যবস্থা হবে, এবং প্রশাসনিক ব্যবস্থা তো নিয়েইছে। 2011 সালের পরে আপনারা ক্ষমতায় আসার পর যারা যারা বিরোধী দলের উপরে অত্যাচার করেছে, তার কোন একটা ইনস্ট্যান্স দেখিয়ে দিন ম্যাডাম যে আপনারা ব্যবস্থা নিয়েছেন, একদম উদাহরণ দিয়ে, এক্সাম্পলের অ্যাকশন নিয়েছেন। না, দেখুন আইনি ব্যবস্থার মধ্যে অনেক কিছু আছে, সমস্ত কিছু তথ্য প্রমাণের অভাবে অনেক কেস প্রমাণ করা যায় না, তথ্য প্রমাণের অভাবে অনেক কিছু প্রমাণ করা যায় না। তার মানে এটা নয় যে ব্যবস্থা নেওয়া হয়। বরং উল্টে আপনারা আমাদের বলেছেন যে আমরা 34 বছরের বাম শাসনের সময়
কংগ্রেসীদের উপরে যে অত্যাচার হয়েছিল সেই সিপিএমের সঙ্গে আমরা হাত মিলিয়েছি, কিন্তু মিলিয়েছেন তো মিলিয়েছেন তো কিন্তু দিকে দিকে শেষ করে আপনাদের দিন। ক্যারেক্টার শেষ সেই করে কারণে দিন। অনেকখানি না, নিচে আমাদের নেমেছে। ক্যারেক্টার সার্টিফিকেট পরে দেবেন। উল্টে দেখা গেছে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ বাম আমলে, সেই সব হারমাদদের আপনারা দলে নিয়ে তাদের ঘর জামাই করে রেখে দিয়েছেন। আপনাদের জোটকে কেউ বিশ্বাস করে? বাংলায় আপনাদের জোটকে বিশ্বাস করে? সিপিএম এর যা ইতিহাস বা আপনাদের যা ইতিহাস, দুজনে দুজন পক্ষ, তারা হঠাৎ হাত মিলিয়ে এক হয়ে গেলেন। আপনাদের কেউ বিশ্বাস করে? তৃণমূলের বর্তমানটা এতটা উজ্জ্বল যে উজ্জ্বলতার রেশ তো দেখা যাচ্ছে, যে বিজেপির প্রার্থীর এজেন্ট তার বাড়িতে গিয়ে ভাঙচুর হচ্ছে। আরে আমি বলিনি তো, আরে ক্যামেরা দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ হলে বিরোধী দলের এজেন্টকে গিয়ে মারধর করা যায়? নিশ্চিত দলের কারণে এটা বলুন 26 জন তৃণমূলের লোক তো, তারা তৃণমূলের তৃণমূলপন্থী না তৃণমূল যেই হন, যেই হন না, আমি তো দেখেছি এখানে পশ্চিমবাংলায় যে কমপ্লেন করে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, তাকে উল্টো পাল্টা কেস দিয়ে দেওয়া হয়, যে কমপ্লেন করে তাকে কেস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, দাঁড়ান প্রচুর ইস্তেজ আছে, এরকম যে কমপ্লেন করবে তার বিরুদ্ধে বিজেপি বাম ছেড়ে দিন, কংগ্রেস দেখা যাবে না, এর বিশ্বাস নেই। যে কমপ্লেন করতে গেছে থানায় গিয়ে তার নামে পুলিশ পাল্টা অন্য কেস দিচ্ছে। পুলিশ তো চলে হচ্ছে কালীঘাটের কথা। আপনি বিচার ব্যবস্থাকে জানেন না। শুনুন কথাটা, পুলিশের একটা অনেক দিনের খেলা। প্রীতম, না সবই এই যে একটু আগে বলো না যে ইনস্টেন্স আছে, এই তুমি একটু আগে ভিডিও দেখালে না, তালতলা মাঠে তালতলা ক্লাবে একটা মেয়েকে তৃণমূলের সব যারা পদে আছে টিএমসিপি বা তৃণমূল যুব কংগ্রেসের, তারা ধরে পেটাচ্ছে। তো ওই ভিডিওটা যে প্রথম হুইসেল ব্লোয়ার যে টুইটারে পোস্ট করেছিল, তাকে গতকাল পুলিশ সারা রাত ধরে তাকে ডিটেনশন করে ভয় দেখিয়ে, একটা বাচ্চা ছেলে, স্টুডিয়াস ছেলে, খুব ভালো স্টুডেন্ট, ওকে নিয়ে গেছে। তো এই হচ্ছে যে বাংলার পরিস্থিতি। মানুষ আজকে দেখছে যারা মানুষ নিজের ভোট দিতে পারে না, ভোট দেওয়ার আগে সব এই তৃণমূলপন্থীরা, তৃণমূলীরাই, এরা সিন্ডিকেট বাহিনী তৃণমূলের, তো যারা তোলামূল ভোট দিতে পারে না এই অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু কেউ করেনি। আজকে দাঁড়ান না, বলতে দিন। প্রত্যেকটা জায়গায় গিয়ে যে সন্ত্রাসের বাতাবরণ, তার কারণে ভীত, এই যে সব কিছু সর্বগ্রাসী তৃণমূল, সব আমাদের চাই, কেউ কোনো রকম কোনো অপোজিশন থাকবে না। আর ন্যারেটিভ দেখুন, যে আমার ডান দিকে যারা বসে রয়েছে আজকে, আনফর্চুনেটলি বাম দিকে থাকার কথা, কিন্তু এই ডান দিকে আছে, এদের একটা নিজের মধ্যে এত ঝামেলা করলো, এখানে এত কুস্তি, আবার দিল্লি দিকে দোস্তি। এটা মানুষকে বুঝতে হবে। ভোটটা বিজেপিতেই যেন মানুষ গিয়ে দেয়। বিজেপি আছে, একমাত্র বিজেপি আছে, মানুষ দেখে একমাত্র পদ্ম। এদের জন্যই তো ভাইপো এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ তো তুমি সুমনদা বলো, না মানুষ বলো, মানুষ বলতে দিয়ে তোমাদের শূন্য করেছে, আর কিছু না। বলো, ভগবান রামকে এরা রাজনীতির পণ্য হিসাবে তৈরি করেছিল। রাম মন্দির যেখানে তৈরি হলো, ভগবান রাম সেই অযোধ্যাতেও ওদের জিততে দেয়নি। একদম ভুল বুঝিও না। চারজনকে আটকায় একটু। রাজাগোপাল চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, এই যে জায়গাটা, মানে বাই ইলেকশনেও কোথাও না কোথাও একটা করে উত্তেজনা এবং তারপর অভিযোগ পাল্টা অভিযোগ, এই ট্রেন্ড কি বাংলায় রয়েই যাবে? দেখুন, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভয় দেখানো একটা পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন। ভয়টা দেখানো হয়, বুঝিয়ে দেওয়া হয় আমার মাসেল শক্তি কত। এখন আমাকে যদি ভোট না দাও, কি অবস্থায় তোমায় পড়তে হতে পারে বা পড়তে, এই ব্যাপারটা দীর্ঘদিনের। কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে এটা তীব্রতা, এই হিংসার তীব্রতা এত ব্যাপকভাবে বেড়েছে। রাতের অন্ধকারে বাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের ব্যাপারটা কিন্তু আগে ছিল না। যে কোনো প্রকারে জিততে হবে। বাঙালি একটা সময় তার ভদ্রতা ছিল, সে মারধর করতো, এমনভাবে মারধর করতো বিশেষ তার লাগতো না। এখন এমন মারবো তাকে মেরে ফেলে দাও। এই যে এক ধরনের রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে ঢুকেছে, বর্তমান শাসক দল নিয়ে এসেছে। দুর্ভাগ্য, কেন্দ্রে যারা শাসন করছে তারাও নীরব। সংবিধান কিভাবে মেনে চলছে আমি জানি না। কেন্দ্রে যারা শাসক দল আছে দেখা যাচ্ছে তাদের লোকরাই পিটুনি খাচ্ছে বেশি, অথচ তাদের এই নীরবতা
অবাক করে দিচ্ছে। বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে কোথাও তাদের একটা চাপ আছে। এই 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 এখানকার যা শাসক দল তাদের লোকসভায় 29টা সিট, আগে লোকসভায় প্রয়োজন হতো না, এখন বোঝা যাচ্ছে যে লোকসভাতে এদের 29টা প্রয়োজন আছে, কেননা কোন দলকে বেরিয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে দলের কে মার খাচ্ছে আনইম্পর্টেন্ট কেন্দ্রীয় দলের এই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছে কিন্তু যেটা পরিষ্কার, দেখুন সংবিধানের রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের এবং রাজ্যের উপরে, আমাদের ফেডারেল স্ট্রাকচারে এটাই দায়িত্ব যে কেন্দ্র সেটা দেখবে। এমন একজন গভর্নরকে নিয়ে এসেছেন, তিনি কি বলতে চাইছেন আমরা দেখছি না, নানান ধরনের স্ক্যান্ডাল যার সম্বন্ধে শোনা যাচ্ছে। এই গভর্নরকে কেন সরাচ্ছে না? কেন্দ্রের প্রতিনিধি হিসেবে উনি এখানে রয়েছেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে কোথাও একটা খেলা চলছে এবং এই খেলার ফলে সাধারণ মানুষ ভুক্তভোগী, গণতন্ত্রপ্রেমী মানুষ একটুখানি আটকাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন প্রীতম, কোথাও একটা চাপ রয়েছে, চুপ করে কেন থাকা হচ্ছে উনি বলছেন। না না, উনি কি বলছেন না বলছেন দাদি আমার কিছু আসে যায় না, বা জনগণেরও কিছু আসে যায় না। এই জায়গায় আমরা আলোচনা, সেখানে একজন অধ্যাপক প্রশ্ন তুলছেন, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তৃণমূলের বিরুদ্ধে আমরাই লড়ছি, তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়ছি। আর এই যে বলছি প্রীতম, উনি যে দুটো প্রসঙ্গ তুলেছেন, হামলা করছে, তার কারণ হচ্ছে বিজেপি লড়ছে, বুথে লড়ছে, মানুষের জন্য লড়ছে। ভোট কাটুয়া দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ দেখছে, মানুষ বুঝে গেছে, 34 বছর দেখে নিয়েছে। প্রীতম, উনি বলছেন যে নীরবতা কেন কেন্দ্রের শাসক দলের এখানকার ঘটনায়, উনি এই প্রসঙ্গটা তুলে ধরেছেন এক লাইনে। মানে কিসের নীরবতা? আমরা কমপ্লেন করেছি, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে, ইলেকশন কমিশনের কাছে অলরেডি কমপ্লেন চলে গেছে এবং তার বিরুদ্ধে রাজগোপাল ধরবাবু বলছেন কোথাও একটা চাপে রয়েছে কেন্দ্রের শাসক দল। না, কোথাও কোনো চাপ নেই, কোনো আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব হয়ে গেছে, কাউন্সিল অফ মিনিস্টার হয়ে গেছে, কাজ হয়ে গেছে, উনি আজকে চলে গেছেন, কালকে রাশিয়াতে সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড সেটা পুতিন বাবু দিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে যে মানুষের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আমরা রানাঘাটের পরিস্থিতির আপডেট দিচ্ছি, এখনকার ছবি ঠিক কি? দেখো, পায়রাডাঙ্গায় যেমনটা তোমাকে বলছিলাম যে শুধুমাত্র বিজেপির যিনি মহিলা এজেন্ট, পোলিং এজেন্ট, তার বাড়িতেই ভাঙচুর করা হচ্ছে এমনটা নয়, অন্যান্য একদম বেছে বেছে নির্দিষ্টভাবে যারা বিজেপি কর্মী রয়েছেন বা বিজেপির যারা স্থানীয় স্তরের নেতৃত্ব রয়েছেন প্রত্যেকের বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং সেটা অভিযোগ যে 25 থেকে 30 জনের যে বাইক বাহিনী, তারা কিন্তু গোটা রাত, একদম ভোর অব্দি কিন্তু তারা এই এলাকায় দাপিয়ে বেড়ায় এবং সেই সময় কোনো রকম ভাবেই কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কারোরই দেখা মেলেনি। অবশেষে যেটা জানা যাচ্ছে, যেটা প্রশাসন বা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযুক্ত 26 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের এই ঘটনায় কমপ্লিসিটি পাওয়া গিয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই এলাকায় যেহেতু অনেকগুলো বাড়ি, শুধুমাত্র একটি নির্দিষ্ট বাড়ি নয়, অনেকগুলো বাড়িতে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে, এলাকায় কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে বুথ রয়েছে, স্থানীয় যে বুথ রয়েছে, সেই বুথ কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তার বলয় তা কিন্তু মুড়ে রাখা হয়েছে। আপাতত ভাবে এলাকা শান্তিপূর্ণ রয়েছে, কিন্তু গতকাল রাত থেকে আজকে ভোর অব্দি যে তাণ্ডবের ছবি, সেই তাণ্ডবের ছবি কিন্তু উঠে আসছে, যেখানে একদিকে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে হুমকি, এমনকি বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার কিন্তু চেষ্টা করেছিলেন দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। কারো সিসিটিভি ক্যামেরা যদি বাড়িতে থেকে থাকে, সেই সমস্ত সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে স্থানীয় বিজেপি কর্মীদের তরফ থেকে। ধন্যবাদ বিক্রম। ভোট দিন আর ভোট দিয়ে সেলফি পাঠান আমাদেরকে, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। চোখ রাখুন জি 24 ঘন্টায়।
লোকসভা ভোটের রেশ থাকতেই রাজ্যে ফের ভোট। 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নজরে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টা আজ দিনভর। উপনির্বাচনের শুরুতে অশান্তি। এবারে রানাঘাটে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ধৃত 26। রানাঘাটে পায়রাডাঙ্গার ঘটনা। উপনির্বাচনে আবহে বিস্ফোরক কুণাল ঘোষ। ঘুষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। অডিও পোস্ট করে দাবি তৃণমূল আহ্বায়ক কুণাল ঘোষের। ভুয়ো অডিও দাবি কল্যাণের। তালতলা ক্লাবের ভেতরে চ্যাংদোলা করে মারধরের ঘটনা। দুজনকে গ্রেফতার করল বেলগড়িয়া থানার পুলিশ। গুলি চালনার প্রশিক্ষণে ঘটনাতেও গ্রেফতার এক। আজ আরও গ্রেফতারের সম্ভাবনা। তালতলা ক্লাবেও আরও এক নৃশংস ভিডিও। চোর সন্দেহে নাবালকের উপরে নারকীয় অত্যাচার, গোপনাঙ্গে সাঁড়াশির চাপ। শিউরে ওঠা নয়া ভিডিও ঘিরে ব্যবস্থা নেবে কি পুলিশ? থাকছে নজর। আড়িয়াদয় তালতলা ক্লাবে পর পর নৃশংস ভিডিও। বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এখনো পর্যন্ত তালতলা ক্লাব সিল হয়নি কেন? ক্রিমিনাল কিলবিল করছে মন্তব্য কামারহাটির বিধায়কের। বাজার দরে কাল ঘাম সাধারণ মানুষের। নবান্নের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। প্রশাসনকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সকে সক্রিয় হতে নির্দেশ। পুরো বিষয় ঠিক অ্যাকশন নেওয়া হচ্ছে, নজরে রাজ্যবাসী। পুরীতে পড়ে গেল বলরামের মূর্তি। গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় দুর্ঘটনা, জখম 5 জন সেবায়। আবারও নজর রাখবো রানাঘাটের দিকে। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালনার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। জানবো আরো বিস্তারিতভাবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। রানাঘাট থানার পূর্ণনগর এলাকাতে গতকাল ঠিক রাত্রিবেলা আমি ঠিক যে বাড়িটাতে রয়েছি, ইনি হচ্ছেন রঞ্জিত মণ্ডল। বিজেপির তিনি পোলিং এজেন্ট ছিলেন আজকের জন্য। গতকালকে ঠিক রাত্রেবেলা, রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী বাহিনী তারা তার বাড়িতে আসে এবং আসবার পরেই তারা গুলি চালায় এবং বাড়ির যে সমস্ত জানলার কাঁচ রয়েছে সেগুলোকে ভাঙচুর করে। এবং যাওয়ার সময় তারা বলে গেছে যে কোনো রকম ভাবে যাওয়া যেন বুথে তিনি পোলিং এজেন্ট না যান এবং রীতিমতো শাসায়। ভয়ে আতঙ্কে রয়েছেন এই পরিবার। ইতিমধ্যেই ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ ঘটনার তদন্তের জন্য এসেছেন এবং রীতিমতো আতঙ্কে এই রঞ্জিত মণ্ডলের পরিবার এবং তারা এখনো পর্যন্ত তারা ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। কারা গুলি চালিয়েছে বলে অভিযোগ বিশ্বজিৎ? দেখো, এখনো পর্যন্ত আমরা যারা জিজ্ঞাসা করেছিলাম যে কারা তাকে গুলি চালিয়েছে বলে, কিন্তু তিনি যেটা বলছেন রাতের অন্ধকার তিনি চিনতে পারেননি। যেহেতু রাতের অন্ধকার ছিল সেহেতু তারা চিনতে পারেননি বলে এমনটাই অভিযোগ করছেন। শিলাদিত্য। বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকো। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনা যে ছবি তুলে ধরছি, গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে রানাঘাটের পূর্ণনগরে। 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ বিজেপির। বিশ্বজিৎ, পুলিশের কোনো বক্তব্য? কেন্দ্রীয় বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে? বিশেষ কি আপডেট? দেখো, ঘটনার খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ এই কিছুক্ষণ আগে এসেছিলেন এবং কেন্দ্রীয় বাহিনী তারা ঠিক আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাইরে তারা সেখানে দাঁড়িয়ে আছেন। যেহেতু তিনি ভোট দিতে যাবেন না এবং ভয়ে আতঙ্কে রয়েছেন, সেহেতু কেন্দ্রীয় বাহিনী তার বাড়ির পাশে পুলিশি পাহারায় রয়েছে। বিশ্বজিৎ সঙ্গে থাকো। বসুন্ধরা, বারবার করে কিন্তু অভিযোগ উঠছে এবং রানাঘাটে আমরা দেখতে পাচ্ছি পরপর ঘটনা। খুব সংক্ষেপে প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। বসুন্ধরা। না, দেখুন, যেভাবে ভয় দেখানো হচ্ছে সেটার প্রতিকার করার জন্যই ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে। তো কেন্দ্রীয় বাহিনী মার্চ করবে। কেন্দ্রীয় বাহিনীর এই যারা ভয় পেয়েছেন তারা ভয় কাটিয়ে উঠে যাতে ভোট দিতে পারেন, ভোট কেন্দ্রে যেতে পারেন, সে কারণেই কেন্দ্রীয় বাহিনী ওখানে মোতায়েন আছে। কিন্তু কেনই বা ভয় দেখানো হবে? না, ভয় যেখানে দেখানো হয়েছে সেখানে 26টা অ্যারেস্ট হয়েছে, সেটাও চিন্তা করে দেখুন।
গুলি 26টা চালানোর arrest অভিযোগ হয়েছে। কেনই বা এই পরিস্থিতি তৈরি হবে? না, সুমন না, দা, এক সেটা তো লাইনে। তদন্ত সাপেক্ষ, কারা করেছে, কি কেন করেছে। ভোট তো আজকে উপনির্বাচন, তদন্ত তো অনেক পরের বিষয়। কিছু তো সুমন দা, করার নেই, এক্ষুনি আপনি সুমন দা, চাইলেই তো তার এক্ষুনি সমাধান তো দেওয়া যাবে ব্যবস্থা না। নিতে হবে যাতে মানুষ ভোট ব্যবস্থা দিতে পারে। 26টি সেটাই তো arrest ব্যবস্থা, সেটাই তো গুরুত্বপূর্ণ 26টি দিক। arrest তো একটা সুমন দা, ব্যবস্থা। এটা তো আরো একটা ঘটনা, গুলি চালানোর অভিযোগ মারাত্মক, কেন ব্যবস্থা নেওয়া হবে না? সুমন দা, এক লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে আমি হারমাদদের দিয়ে ইলেকশন না করালে, নির্বাচন না করালে আমি কোনোদিনই জিততে পারবো না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানে। সেটা উপনির্বাচন হোক, মূল নির্বাচন হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তার এইসব জনমুখী প্রকল্পের ওপরে দিনের শেষে কোনো এক ভরসা লাইনে নেই। রাজাগোপাল ধরবাবু কি বলবেন এই পুরো ঘটনায়? বারবার কেন এই উত্তপ্ত হওয়ার ঘটনা আসবে? এক লাইনে প্লিজ। না দেখুন, এই যে বলা হচ্ছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, এটা একটা ইলিউশন মাত্র, এবং বোঝা গেছে এ দিয়ে কোনো ধরনের গন্ডগোল থামানো যায় না, এরা আসে ঘুরে চলে যায়। না দেখুন, আমরা তো এই অভিযোগটা আমরা সবসময় বলে আসছি যে ইলেকশন কমিশন আছে, কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেশনটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনটা 100% ইলেকশন কমিশন দেখতে হবে, ইলেকশন কমিশন দেখতে হবে। তৃণমূলের কাজ করছে, ইলেকশন কমিশনের যে কাজ করা সে কাজ করছে না। তার জন্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে নজর থাকবে। একটা বিরতির পর ফেরত আসছি, সঙ্গে থাকুন, চোখ রাখুন জি 24 ঘন্টায়। তারই সঙ্গে ভোট দিয়ে সেলফি পাঠান আমাদেরকে, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান আপনার ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।